করছি যে সেশনটা, সেটা হচ্ছে এভরিথিং অ্যাবাউট এক্সামিনেশন। এই সেশনটাতে আমরা মেনলি দুটো জিনিসকে ফোকাস করব। একটা হচ্ছে প্রি এক্সামিনেশন স্টেজ, হুইচ ইজ আ ভেরি লঙ্গার স্টেজ, যে যখন একটা ইউনিট টেস্ট আসছে, কম্পিটিটিভ কোনো এক্সামের জন্য আসছো, বোর্ডের অ্যানুয়াল এক্সাম আসছে, স্কুলের অ্যানুয়াল এক্সাম আসছে, হাফ ইয়ারলি এক্সাম আসছে, তো যে কোনো একটা, অথবা ছোট ছোট থেকে ছোট টিউশনস এর এক্সাম আসছে, স্কুলের ক্লাস টেস্ট আসছে, তো যখনই কোনো একটা ছোট থেকে ছোট কিংবা বড় লেভেলের এক্সাম আসছে, তার একটা ব্যাকগ্রাউন্ড স্টেজ থাকে, প্রি এক্সাম স্টেজ। তো সেই প্রি এক্সাম স্টেজটাই লঙ্গার স্টেজ, অনেক বড় এই জায়গাটাকে ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে হবে। আর একটা হচ্ছে এক্সাম স্টেজ, এখানটায় অ্যাড্রিনালিন রাশ হবে, বডি থেকে অ্যাড্রিনালিন হরমোনের হিউজ রাশ তৈরি হবে, কারণ ওই সময়টা এমার্জেন্সি হ্যান্ডেল সিচুয়েশনের মতন, যে এক্সামের দিন এসে গেছে, আজকে আমার এক্সাম ডে। তো একটা হচ্ছে প্রি এক্সাম ডে হ্যান্ডলিং, আর একটা হচ্ছে এক্সাম ডে হ্যান্ডলিং, দুটো ডিফারেন্ট অ্যাসপেক্টে। দুটোর পিছনে মেন প্রিন্সিপালটা হচ্ছে প্রি এক্সাম ডেতে তোমাকে রিল্যাক্স থাকতে হবে, এক্সাম ডেতে তোমাকে হাইপার থাকতে হবে। এটা হচ্ছে দুটোর মেন মাইন্ডসেট। প্রি এক্সাম ডেটে তোমার তোমার যত রিল্যাক্সিং হরমোন সেগুলো বডি থেকে যেন রিলিজ করে, সেইভাবে নিজেকে গ্রুম করতে হবে। এক্সাম ডেতে তোমার যেন বডিতে ফুল অফ অ্যাড্রিনালিন রাশ হয়, সেদিকে তোমাকে গ্রুম করতে হবে, যেন আমি আজকে সেরকম ভাবে নিজেকে হাইপারে নিয়ে যেতে হবে, যে আজকে আমি এক্সাম ডে, আজকে যা প্রিপারেশন আছে তার এক্সিকিউশন ডে, বেসিক্যালি প্রিপারেশন নেওয়ার ডে প্রি এক্সাম স্টেজে হয়ে গেছে। তো প্রি এক্সাম স্টেজটা ওই জন্য আমাদের লং থাকবে আজকের ডিসকাশনে, পুরো এক্সামটাকে কেমন করে, যে সে এখন ধরো এখন এই মোমেন্টে কোনো স্কুলে ইউনিট টেস্টের সেশন ডিক্লেয়ার করেনি, এখনই ঠিক আছে এক্সামের ডেট ডিক্লেয়ার করেনি মানে প্রেশার অতটা তৈরি হয়নি, কিন্তু এখন থেকে কি কি কাজ করে রাখতে পারো, যাতে যখন প্রেশার ডেভেলপ করবে তখন যাতে তুমি সেইভাবে ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন ঢুকতে পারো। তো পুরো ব্যাপারটাকে নিয়ে প্রি এক্সাম স্টেজটা থাকছে, অ্যান্ড দেন এক্সাম ডেতে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে, মানে এক্সাম হলে ঢোকার টাইমের আগে থেকে শুরু করে এক্সাম হলে বসে নিজের মাইন্ডসেটকে কিভাবে গ্রুম করবে, আনসার লেখা, অ্যান্ড দেন আনসার লেখার পরে পোস্ট রিভিশন, প্রত্যেকটাতে আলাদা আলাদা মাইন্ডসেট কাজ করবে। যদি কাজ করাতে পারো তবে তোমার যেটুকু শিখেছো তার প্রপার আউটপুট। তো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে তোমার প্রিপারেশন স্টার্ট করার আগে কি লাগবে, তোমাকে প্রথমে নিতে হবে যে সমস্ত মেথড গুলো নেবে সেগুলো যেন এফেক্টিভ হয়। এফেক্টিভ মানে আমি আজকের মধ্যেই সব ফিজিক্স শেষ করে দেবো, জীবনে কোনোদিন হবে না। ফিজিক্সের 4টে চ্যাপ্টার আজকে নামিয়ে দেবো, কালকে কোনো একটা ঘুরতে যাওয়া আছে আজকেই সব নামিয়ে দেবো, কালকে টিউশনে এক্সাম আছে আজকে রাত জেগে পড়ে একদম সব উল্টে দেবো। ইটস নেভার হ্যাপেন। তো তোমাকে যেটাই টার্গেট নিতে হবে, ছোট টার্গেট যেগুলো নিচ্ছ, টার্গেট সেট করছো, একদম রিয়েলিস্টিক অ্যান্ড এফেক্টিভ। আমার হাতে দিনের শেষে থাকবেই 3 ঘন্টা, আমার ঘুমের টাইমকে আমি শর্ট যদি করে দিই, আমি হলে বসে ঘুমাবো বেসিক্যালি, তোমার কনসেন্ট্রেশন কোনো লাভ নেই। আমি শর্ট ঘুমের টাইমকে শর্ট করে দিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমালাম অ্যান্ড ঘুমিয়ে আমি দারুণ পড়ে নিলাম, বাট যখন আমি লিখতে বসেছি তখন আমি বসে ঘুমাচ্ছি, ঢুলছি, তো লাভ হলো না না। তো যেটাই করবে না কেন অত্যন্ত এফেক্টিভ হতে হবে, সেটা যেন রিয়েলিস্টিক হয়। এফেক্টিভ মানে আমার ক্যাপাবিলিটির মধ্যে হয়, রিয়েলিস্টিক হয়, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। অ্যাবসার্ড এক্সপেকটেশন নিজের থেকে করা বন্ধ করতে হবে, যে আমি অ্যাবসার্ড এক্সপেকটেশন রাখছি নিজের থেকে, আর আমি এটা নামিয়ে দেবো আজকে রাত্রে, কালকে রাত্রের মধ্যে এটা নামিয়ে দেবো, এটা হবে না। প্রথম হচ্ছে এটা, যে আমি যেটাই করবো আমি এফেক্টিভলি 3 ঘন্টার মধ্যে, আমি জানি আমার ক্যাপাবিলিটি, আমি আমার একটা পেজ পড়তে এতক্ষণ লাগে, তাহলে 3 ঘন্টা আমি এত কটা পেজই পড়তে পারবো, একটু সেটাকে পুশ করে একটু বেশি হতে পারে। বাট অ্যাবসার্ড এক্সপেকটেশন অ্যাবসার্ড রিয়েলিটিতে না ঢুকে পুরোপুরি রিয়েলিটিতে আসতে হবে, যে আমার ক্যাপাবিলিটি এই, এন্ড তাতে আমি 3 ঘন্টা এতটাই পড়তে পারি, বা আমি আজকে 6 ঘন্টা পেলে এতটাই পড়তে পারবো, বা কালকে এক্সামটা দিতে গেলে মেবি আমাকে স্কুল ড্রপ করতে হবে বা কিছু একটা করতে হবে। তো যেটুকু পসিবল সেইটুকু রিয়েলিস্টিক ইয়েতে আসতে হবে। ক্লিয়ার? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমাকে পুরো জিনিসটা রিল্যাক্স ওয়েতে করতে হবে। পুরো টোটাল প্রিপারেশন ডিউরিংটাতে ব্রেকস নিতে হবে, দিনের মধ্যেও ব্রেকস নিতে হবে, উইকলি ব্রেক থাকতে হবে। উইকলি ব্রেক মানে একদম স্ট্রেট আওয়ে বন্ধুদের সঙ্গে দেখা করা, আড্ডা দেওয়া, বিচিং করা। ক্লিয়ার? করতে হবে। তোমার মানে করলে তুমি নিজেই বুঝবে, কম্পালসারি কি এটা ওরকম কোনো ব্যাপার নেই, বাট নিজেই তুমি বুঝবে তোমার সাইকোলজিক্যালি তোমার একটা রিল্যাক্সেশন ফিল আসছে। ঠিক আছে? সারা গোটা উইকের যে হ্যাজার্ড অ্যান্ড টায়ারিং ব্যাপারটা আছে ওটা কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এগুলো করলে সুবিধে। তো পড়ার মধ্যেও যেরকম ব্রেক দরকার আছে, সেরকম উইকলিও একটা ব্রেকের প্রয়োজন থাকে, যে ব্রেকটা মেনলি বন্ধুদের সঙ্গে দেখা করা হলো, সিনেমা যাও, গল্প করো, আড্ডা দাও, ক্রিকেট খেলো। অ্যান্ড গেমস আর ভেরি ইম্পর্টেন্ট, ক্রিকেট ফুটবল যারা খেলো, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এনি আউটডোর গেম, যেখানে ক্যালোরি বার্ন হবে। ঠিক আছে? তো দে আর ভেরি ইম্পর্টেন্ট, তারা একটা দারুণ স্কিল, স্পোর্টস এর সঙ্গে লাইফে
ডাইরেক্ট কানেকশন। স্পোর্টস তোমাকে, যারা যারা স্পোর্টস যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি, আমি জিম অ্যাক্টিভিটির কথা বলছি না, স্পোর্টস অ্যাক্টিভিটি, স্পোর্টস তোমাকে হেল্প করবে কুইক ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি গ্রো করতে। তো স্পোর্টসে তোমাকে ডিসিশন কুইকই নিতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। তুমি ব্যাট করছো, বল করছো, ফুটবল খেলছো, ব্যাডমিন্টন খেলছো, সামনের জন কেমন ভাবে খেলবে। অ্যান্ড সেকেন্ড যেটা হেল্প করবে স্পোর্টস, সামনের জনের মাইন্ড রিড করতে, যেটা অত্যন্ত জরুরি এক্সামের জন্য। যত স্পোর্টস পার্সন আছে দেখবে, যারা ক্রিকেট খেলে তারা শুধু ক্রিকেট খেলে না, তারা চেসও খেলে, ঠিক আছে? কনসেন্ট্রেশন যাতে বাড়তে পারে, ফোকাস যাতে বাড়তে পারে, বলকে যাতে খুব তাড়াতাড়ি দেখতে পারে। যারা ফুটবল খেলে তারা ব্যাডমিন্টনও খেলে, হ্যাঁ, সুইমিংও করে। সে শুধু ফিটনেসের কারণে নয়, সেটা তার কনসেন্ট্রেশন, ফোকাস, সাইকোলজিক্যাল এফেক্ট আছে স্পোর্টসের, হিউজ এফেক্ট আছে। বিকজ স্পোর্টস ইজ আ ইনস্ট্যান্ট গেম। স্পোর্টসের বিজনেসটা ইনস্ট্যান্ট হয়, এক্সামের বিজনেস ইনস্ট্যান্ট নয়। আজকে পড়বে, কালকে গিয়ে এক্সাম দেবে, পরশু গিয়ে এক্সাম দেবে। বাট আজকে তোমার পায়ে বল আছে, তুমি বলটা গোলে মারবে কি মারবে না, তোমার আজকের উপর দাঁড়িয়ে। ক্লিয়ার? তো ওই জন্য স্পোর্টস অ্যাক্টিভিটি ইজ আ ভেরি গুড অ্যাক্টিভিটি। উইকলি, মান্থলি যেরকম পারবে, যদি স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে কোথাও নিজেকে জয়েন করাতে পারো, দ্যাট উইল বি ভেরি গুড। তোমার তো ফিজিক্যাল ফিটনেস থাকবেই, ফ্লেক্সিবিলিটি থাকবে, রিফ্লেক্স ভালোভাবে কাজ করবে, অ্যাট দ্য সেম টাইম তোমার সাইকোলজিক্যাল গ্রুমিংও হবে। তুমি কুইক ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটিতে আসতে পারবে। তুমি নেক্সট সামনের জন কি ভাবছে ওই মাইন্ড রিড করার ক্যাপাবিলিটিতে আসতে পারবে। সামনের জন নেক্সট স্টেপটা কি নিতে চলেছে, অ্যাকর্ডিংলি নিজেকে প্রিপেয়ার করা, ঠিক আছে? তো তার জন্য রিল্যাক্স, মানে দুটো জিনিস হচ্ছে প্রিপারেশনের, একটা হচ্ছে এফেক্টিভ হতে হবে, একটা হচ্ছে রিল্যাক্স হতে হবে। এমন নয় তাড়াহুড়ো করে নিচ্ছি সব। তাড়াহুড়ো ব্যাপারটা কেবল এক্সাম দিনের আগে বা এক্সাম দিনে, আদারওয়াইজ থাকতে হবে। তো দিস ইজ আ বায়োলজিক্যাল ইন্টারফেয়ারেন্স। একটা হার্টের ছবি দেখানো আছে। তো কারোর কি এরকম হার্ট আছে যে দুবার পাম্প করে, তিনবার ভাবে একটু রেস্ট নিয়ে নি, বিশ্রাম নিয়ে নি? কারোর হার্ট আছে এরকম এরকম ভাবে ফাংশন করে, কনস্ট্যান্টলি পাম্প করছে? তো সাধারণভাবে এর কোরিলেশনটা দেখো, এটা আমার পার্সোনাল কোরিলেশন, আমার নিজের খুব ভালো লাগে। সাধারণভাবে আমাদের কি মনে হয় যে মনের কথা শুনে এরকম বলতে থাকে কিনা সবাই, মনের কথা শোনা উচিত, হৃদয়ের কথা শোনা উচিত, দিল কি বাত শোনো। তো দিল কি বলে সেটা শুনে না। দিল বলে হচ্ছে তার নিজের অ্যাকশনের থ্রু দিয়ে, যে পাম্প কনস্ট্যান্টলি করছে, অ্যান্ড উইদিন টু পাম্পস ভেরি শর্ট ব্রেক নিচ্ছে, যে কারণে কনস্ট্যান্টলি ও পাম্প করে যাচ্ছে। তো হার্টের যে কার্ডিয়াক মাসেল আছে তার একটা ক্যাপাবিলিটি, যে ও দুটো পাম্পের মাঝখানে একটা ভেরি মাইনিউট ব্রেক নেয়, ভেরি মাইনিউট ব্রেক নেয় দুটো পাম্পের মাঝখানে। তাই ও কনস্ট্যান্টলি, যবে জন্মেছো, ইভেন জন্মেছো মানে বাইরে এসছো না, পৃথিবীতে এসছো না, যবে তোমার হার্ট ডেভেলপ হয়েছে উইদিন ইউর মাদার্স হোম, তবে থেকে আজ পর্যন্ত, মানে এবং যতদিন না মরবে ততদিন পর্যন্ত, যেদিনকে হার্ট বন্ধ হবে ওদিনকে তোমাকে ডেড ডিক্লেয়ার করা হবে। এখন অব্দি যা ল, তাতে ব্রেন ডেড হয়ে গেলেও ডেড ডিক্লেয়ার করা হয়, হার্ট বন্ধ হলে তবে ডেড ডিক্লেয়ার করা হয়। তো যবে তুমি জন্মেছো, তোমার হার্ট ফর্ম হয়েছে উইদিন দ্য মাদার্স উম, এন্ড যবে তুমি ফাইনালি মরবে, কনস্ট্যান্ট পাম্প করে যাচ্ছে, ইয়েস অর নো? কনস্ট্যান্ট এফিসিয়েন্সি দেখানোর সিক্রেটটা হচ্ছে স্মল ब्रेक। तो दिल की बात सुनना है तो ये सुनना है, क्योंकि दिल यही कहता है कि छोटा ब्रेक लो तो कि एफिशिएंट बढ़ जाए। कांस्टेंट एफिशिएंट आना है तो পড়ো, পড়ো, ঘুমাও, 15 মিনিট ঘুমাও, 10 মিনিট পড়ো। কেউ যদি ওই লাইফস্টাইলে নিজেকে আসতে পারে, এবার এখানে একটা ব্যাপার আছে, বায়োলজিক্যাল ক্লকের একটা ব্যাপার আছে। বায়োলজিক্যাল ক্লক এটা বলে যে তোমার বডিতে দিনের বেলাতে যে ধরনের হরমোন রিলিজ হয়, তারা তোমাকে সারাদিন অ্যাক্টিভ রাখতে হেল্প করে। সন্ধেবেলার পর থেকে সূর্য ডোবার সাথে সাথে বডিতে এমন রেস্টিং হরমোন রিলিজ হওয়া শুরু হয়, যাতে যে তোমাকে প্রিপারেশন নেওয়া হয় স্লিপিং এর জন্য, রেস্টিং এর জন্য। এরকম ফিল করবে, দু রকমের ফিলিং দিচ্ছি, দেখবে নিজেরা সবাই এক্সপিরিয়েন্স করেছো। একটা ফিলিং হচ্ছে সারাদিন কিছুই করনি, তাও সন্ধ্যে রাত হলে একটা টায়ার্ডনেস লাগছে, কিছুই হয়নি সারাদিন, দৌড়ঝাঁপও করনি, টিউশনসও ছিল না, রোদেও বেরোনি, কোথাও বেরোনি, বাড়িতেই বসে আছো, চিল করেছো, ল্যাদ খেয়েছো, তাও সন্ধ্যের পর থেকে 8টা 9টার পর থেকে বলছে অনেক হয়েছে সারাদিন। দ্যাট ইজ নট বিকজ অফ সারাদিনের টায়ার্ডনেস, দ্যাট ইজ বিকজ অফ তোমার বডিতে হরমোন রিলিজ শুরু হয়ে গেছে, যে হরমোন তোমাকে স্লিপিং অ্যান্ড রেস্টিং এর জন্য প্রিপেয়ার করতে চাই। আবার এরকম এরকমও ফিলিং পাবে যে সারা রাত, মানে সারা রাত ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি, কিন্তু পরের দিন সকালবেলা উঠে এমন নয় যে ঘুম পাচ্ছে, দেখবে সকাল থেকে সন্ধ্যা অব্দি টেনে দিয়েছে। বা ঘুমোতে গেলেও একদম রাত্রেবেলা যে 5-6 ঘন্টা যেরকম টানা সলিড স্লিপ হতো, ওরকম স্লিপ হচ্ছে না, আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমের পরেই ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম আসছে না দিনের বেলা, সকালবেলাতে আসছে না, যতই চেষ্টা করছে সারা রাত না ঘুমানোর পরেও চেষ্টা করছে, আসছে না। ঘুমটা আবার কখন আসবে, এই সন্ধ্যেটা শুরু হবে তারপর।
ইট ইজ আ বায়োলজিক্যাল ক্লক, বিকজ সানরাইজ অ্যান্ড সানসেটের সঙ্গে সঙ্গে যেহেতু লাইফ সানের উপর ডিপেন্ডেন্ট, সানরাইজ অ্যান্ড সানসেটের সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল ক্লকটা এইভাবে ডিসাইডেড হয়ে আছে, এইভাবে সেট হয়ে আছে যে দিনের বেলা হলেই তোমার বডিতে অ্যাক্টিভ হরমোন জেনারেট হওয়া শুরু হয়, সন্ধ্যেবেলা হলেই তোমার বডিতে রেস্টিং হরমোন জেনারেট হওয়া শুরু হয়। সেটাকে ইউটিলাইজ করতে হবে। ওই জন্য ছোট ছোট ব্রেক নেওয়া দিনের বেলাতে খুব ভালো। রাত্রেবেলাতে বডি প্রিপেয়ার হচ্ছে রেস্টিং এর জন্য, তো রাত্রেবেলার দিকে লং ব্রেক, দ্যাট ইজ আ স্লিপিং, এটা রিকোয়ার্ড। আর দিনের বেলার দিকে ছোট 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 ব্রেক। তুমি এভরি যদি 1 আওয়ার আর 2 আওয়ার পড়ার পরে 5 মিনিটের পাওয়ার ন্যাপ নিতে পারো, একদম সোজা 5 মিনিটের পাওয়ার ন্যাপ, ঘুমিয়ে পড়ছে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, এটা যে হাই এফিসিয়েন্সি ডেভেলপ করবে, নিজেই বুঝতে পারবে। হিউজ অ্যান্ড হাই এফিসিয়েন্সি ডেভেলপ করবে, যে 10 মিনিট বা 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য তুমি রেস্ট করে নিয়েছো, অ্যাটলিস্ট যদি ঘুম নাও আসে চোখ বন্ধ করে জাস্ট ব্ল্যাঙ্ক ভাবে পড়ে আছো 5 থেকে 10 মিনিট। সব জায়গায় হয় না বলে কিছু নেই, যে করে হয়, যে করে না তার হয় না। তো নিজেকে প্র্যাকটিস করতে হবে এই পুরো জিনিস, এইভাবে নিজেকে সেট করতে হবে। বাড়ির লোক তোমাকে তোমার নিজের ইচ্ছে অনুযায়ী তুমি যা কিছু করবে, তোমাকে নিজেকে ঠিক করতে হবে। আমার ইচ্ছেটা, আমার ইচ্ছে আমি চাই আমার এফিসিয়েন্সি বাড়াতে, আমার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমি বুঝতে পারছি যে আমাকে 2 ঘন্টা পরে 5 মিনিট ব্রেক নিতে হবে। ওই 5 মিনিটে মোবাইলকে এয়ারপ্লেন মোডে ডালতে হবে বলছে, মোবাইলকে এয়ারপ্লেন মোডে দিতে হবে, আর 5 মিনিট দরজা বন্ধ করে শুয়ে পড়তে হবে, বলে দিতে হবে 5 মিনিটের জন্য ঘুমোতে গেছে, ডিস্টার্ব করবে না। এক্স্যাক্টলি 5 মিনিটের অ্যালার্ম লাগাতে হবে, অ্যালার্ম বাজে 5 মিনিটে উঠে পড়তে হবে। তুমি 2 দিন ডিসিপ্লিনে করো, দেখবে 3 নম্বর দিন বাড়ির লোক তোমাকে কোঅপারেট করছে। তুমি ইনডিসিপ্লিন, তাই বাড়ির লোক কোঅপারেট করবে না। তো মাইন্ডসেট এখানে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে পুরোপুরি মাইন্ডসেট। মাইন্ডসেটের জন্য আগের দিনকে এটা বলেছিলাম, খুব একটা ডিসকাস করছি না। তোমাকে প্রথমে বিলিফটা ডেভেলপ করতে হবে, এটা পসিবল। বিলিফের অ্যাকর্ডিং তোমার মনে থট আসা শুরু করবে, হাউ ইজ ইট পসিবল। তুমি জিজ্ঞেস করলে না, প্রথমে তোমাকে বিলিভ করতে হবে। বাড়িতে এটা হয় না, তুমি বিলিভ দিচ্ছ, তোমাকে রং কল দিচ্ছ। তোমাকে বলতে হবে এটা স্যার হয়, আগে নিজেকে বিলিভ করতে হবে, হ্যাঁ হয়, আমি হয়তো পারিনি বাট হয়। হয় না কথাটা কিরকম কথা, ফানি ওয়েতে বলছি। আমি পার্সোনালি সমস্ত যখন দোকানে যাই কিনতে, কোনো কিছু শপিং করতে, সে লোকাল স্টোর হোক বা বড় কোনো মল হোক, আর দোকানদার আমাকে বলছে যে এটা হয় না, এটা পাওয়া যায় না, আমি বলি আপনি স্পেসিফিক্যালি বলুন আপনার দোকানে নেই, পাওয়া যায় না, হয় না, এরকম অ্যাবসোলুট জেনারেল স্টেটমেন্ট বলার না কোনো রাইট আছে আপনার? আপনি বলুন আপনার আমার দোকানে নেই ভাই, অন্য কোথাও হবে হয়তো, আমি জানি না, তো স্পেসিফিক হন। তো হয় না, এই ব্যাপারটা হচ্ছে তখনকার জিনিস যখন হচ্ছে আমি নিজেই বিলিভ করছি না এটা হয়। আর আমি যদি বিলিভ করে এটা হয় তো হয়। তো ফার্স্ট হচ্ছে তোমার বিলিভ, যতক্ষণ না বিলিভ আসছে পরের সাইকেলটাই শুরু হবে, তুমি হওয়ানোর জন্য কোনো চেষ্টাই করতে পারো। তো প্রথমে হচ্ছে বিলিভ, যে হয়, যা যা স্যার বলছেন এগুলো হয়, আমি পারিনি বাট হয়, আমার আশেপাশে যাদের দেখেছি তারা পারেনি বাট হয়, কেউ আমাকে শেখায়নি বাট হয়। ফলোড বাই ওই হয়টা বিলিফে আসার পরেই তোমার নেক্সট শুরু হবে কিভাবে হয়। আমি তো জানি না, আমাকে তো কেউ শেখায়নি, তো কিভাবে হয়। তো তোমার এই সমস্ত থটস আসতে শুরু করবে। থট উইল ফলো গাইড ইউ ইন দ্য অ্যাকশন। অ্যাকশন এমনি এমনি আসে না, সবাই আমরা অ্যাকশনটাকে লক্ষ্য করি, বিকজ অ্যাকশন ইজ দ্য ডাইরেক্ট সিম্পটম। প্যারেন্টস অ্যাকশনকে লক্ষ্য করছে তোমার, বন্ধুরা অ্যাকশনকে লক্ষ্য করছে তোমার, বিকজ সেটা দিয়ে তুমি তাদের সাথে কমিউনিকেট করছো। বাট বিফোর অ্যাকশন, অ্যাকশনকে গাইড করছে থট, আর থট গাইডেড হচ্ছে তোমার বিলিফ থেকে, যে বিলিফটা অ্যাবসলিউট ভেতর থেকে আসছে। যখন জিরো অ্যাকশন, যখন সবাই এগেনস্টে, তখন এইটা স্ট্যান্ড করছে। যখন কেউ সাথে নেই, তখন কেউ যদি স্ট্যান্ড করে, সেটাই বিলিফটা স্ট্যান্ড। বিলিফটাকে স্ট্রং বানাতে হবে যাতে এটা কোনো অবস্থাতেই না নড়ে চলে। দ্যাট উইল গাইড ইউ টু দ্য থট, দ্যাট উইল গাইড ইউ টু দ্য অ্যাকশন। অ্যাকর্ডিং টু অ্যাকশন তোমার রেজাল্ট আসতে শুরু করবে। এটা এটা একবার ওই কি বলে ওই জায়গাটার নাম, ব্যান্ডেলের দিকে ঘুরতে গেছিলাম আগে, অনেক বছর আগে, তাও 7-8 বছর হয়ে গেছে। তো আমার আমার বন্ধু দুজনে মিলে সকালবেলা ঠিক করেছিলাম ব্যান্ডেল ওইদিকে ঘুরতে যাব। আমাদের মোটো ছিল একদিনকেই ব্যান্ডেলের চার্চ দেখার, তারপর ওখানে একটা ইমামবাড়া আছে, মসজিদ আছে, ওটাও দেখার, আর ওখানে হংসেশ্বরী বলে একটা মন্দির আছে, ওটাও দেখার। তো মোটোটা ছিল মন্দির মসজিদ গির্জা একই দিনে কভার করবো, দেখবো কেমন কি না লাগে, সারাদিনটা ঘুরে চলে আসবো। তো ট্রেনে করে ব্যান্ডেলে গেছি। তো ব্যান্ডেল স্টেশনে নেমেছি, ওখানে পাঁচিল ছিল, পাঁচিলটাতে একটা কথা দারুণ লেখা ছিল, ইওর পার্সোনালিটি ক্রিয়েটস ইওর পার্সোনাল রিয়েলিটি। তুমি যেরকম ভাবে চিন্তা করবে, একটা পাঁচিলে একটা প্লেন আলতা দিয়ে বা কিছু জেনারেল রং দিয়ে কথাটা লেখা, ইওর পার্সোনালিটি ক্রিয়েটস ইওর পার্সোনাল রিয়েলিটি। পার্সোনাল রিয়েলিটি, তোমার পার্সোনালিটি যেরকম হবে, পার্সোনালিটি আসছে কোত্থেকে, এই বিলিফ আর থট থেকে।
অ্যাকর্ডিং টু তোমার অ্যাকশন হচ্ছে আর অ্যাকর্ডিং টু তোমার রিয়েলিটি তৈরি হচ্ছে। তো এরকম অনেক ছোট ছোট জায়গায় যখনই এবার এবার তোমাকে এখানে জিনিসটা বলছি, আমার মাথায় যেহেতু সবসময় এই ধরনের চিন্তা করে ওই পাঁচিলের লেখাটা কিন্তু আমার চোখে পড়েছিল বন্ধুর না, কারণ আমি সবসময় এই ধরনের জিনিস সার্চ করি যে কোথা থেকে কি পাওয়া যাচ্ছে, সামান্য হলো নলেজ পাওয়া যাচ্ছে, যেটা পাওয়া যায় যেটা আমাকে বুস্ট করবে, যেটা আমাকে ট্রিগার করবে, যেটা আমাকে ফার্দার আরো এফিসিয়েন্ট হতে হেল্প করবে। যেহেতু আমি পার্সোনালি এই জিনিসটা সবসময় স্টিক করি, যেখানে যেখানে এই ধরনের কিছু ছোট ছোট লেখা যেখানে কারোর নজরেই পড়বে না বা অত্যন্ত লো ভ্যালু মনে হবে, বাট আমার চোখ ওখানে চলে যাবে বা ওই জিনিসটা স্টিক করবে। এটা 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 হচ্ছে, এটাকে বলে লাইক প্রেফারেন্স লাইক কনসেপ্ট। তুমি যেরকম সেই জিনিস তোমার চোখে পড়বে। দেখবে একটা খুব কমন অবজারভেশন বলছি, যদি তুমি কোনোদিন ভাবো যে তুমি ধরো গাড়ি কিনবে, and ঠিক করলে গাড়িটা সুইফট কিনবে, দেখবে রাস্তায় যত সুইফট আছে সুইফটই শুধু নজরে পড়ছে। লাইক প্রেফার্স লাইক, যেটাই তুমি সেই মোমেন্টে ভাবছো, তুমি ধরো ভাবছো ফর এক্সাম্পল যে কিছু একটা ধরো মেনলি মেবি গিয়ারওয়ালা সাইকেল কিনবে, উইথ গিয়ার সাইকেল কিনবে, দেখবে তখন অনেক গিয়ার, তার আগে অব্দি কোনো গিয়ারওয়ালা সাইকেল কোনোদিন হয়তো চোখে পড়েনি, বাট ওটা ভাবার পর থেকে দেখবে অনেক রাস্তায়, হ্যাঁ দেখতে পাচ্ছি তো অনেকেই তো চালাচ্ছে গিয়ারওয়ালা সাইকেল, চোখে পড়ছে। অনেক সময় দেখবে ক্লাসে এটা অনেকবার হয়েছে, আমি মজা করে বলেছি জিজ্ঞেস করছি নাম, বলছো রোল নাম্বার, এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি আনসার দিয়েছো অন্য, জিজ্ঞেস করেছি কম্পাউন্ডের নাম কি, বলছো কম্পাউন্ডের ফর্মুলা, অথবা জিজ্ঞেস করেছি কম্পাউন্ডের ফর্মুলা কি, তখন বলছো কম্পাউন্ডের নাম। এই জিনিসটা কেন হচ্ছে? তুমি কি ভুল শুনছো? তোমার মাথায় প্রসেসটা চলছে কম্পাউন্ডের ফর্মুলা, তাই আমি যেই কম্পাউন্ড সম্পর্কে কিছু জিজ্ঞেস করছি তাই বেরোচ্ছে তোমার মুখ থেকে। আমি জিজ্ঞেস করেছি নাম বলো কম্পাউন্ড, স্যার এটা তো NH3, নাম কি, স্যার এটা তো NH3 নাম, তখন গিয়ে প্রসেস হচ্ছে যে নামটা NH3 থেকে আলাদা, বিকজ তোমার মাথায় ঘুরছে ফর্মুলাটা। তুমি কিন্তু আমার কথা শুনে আনসার দিচ্ছ না, নিজের ব্রেন ওয়াইজ আনসার যাচ্ছে। তো নিজের থট প্রসেসকে যদি সেরকম রাখো, আনসার ঠিকঠাক বেরোবে। ওটা ওই জন্যই হচ্ছে এই ব্যাপারটা সবসময় যে তোমাকে এই দুটো জায়গা ঠিক রাখতে হবে, বিলিফ অ্যান্ড থটস, এইটা ছেড়ে দিতে হবে চিন্তা ভাবনা। এই দুটো ঠিক রাখবে, বাকি ব্রেন তোমার হয়ে এই দুটো কাজ করবে। তোমার কাজ হচ্ছে ব্রেনকে এই দুটো ফিড করানো, ব্রেন তোমাকে এই দুটো ফেরত দেবে। এইটা নিয়ে চিন্তা করতে লাগে না। আমরা মেন চিন্তাটা কোথায় করি বলতো? এই অ্যাকশনে, পড়তে হবে, বসতে হবে। কেন পড়বো? আজ অব্দি কোনো স্কুল কলেজ যদি ক্লিয়ার করে দিত একবার, তাহলে এত কিছু এই পড়তে হবে বসতে হবে এই চিন্তাটাই আসতো না। যে জানি আমার কাছে ক্লিয়ার পারপাস আছে, ভিশন আছে। একটা এক্সাম্পল দিচ্ছি ভালো করে বোঝো। ধরো আমি তোমাকে বললাম যে একটা বিল্ডিং আছে এখানে, একটা বিল্ডিং আছে এখানে, দুটো বিল্ডিং এর মাঝখানে একটা শুধু দড়ি দিয়ে কানেক্টেড আছে, ভালো স্ট্রং দড়ি দিয়ে কানেক্টেড আছে, আর আমি তোমাকে 10,000 টাকা দেবো, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং অব্দি দড়ি বেয়ে বেয়ে ঝুলে যেতে হবে। তুমি কি রাজি হবে? আমি যদি এরপরে তোমাকে রাজি করিয়ে দিই, তাহলে 10,000 টাকার জন্য রাজি হয়ে যাবি এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যেতে? ঠিক আছে, টাকার অ্যামাউন্ট কম করে দিচ্ছি, 1,000 টাকা দেবো। তাও সত্যি নাকি? ইমাজিন কর ভালো করে, দুটো বিল্ডিং মাঝখানে কিন্তু দড়ি আছে, আর তার উপর তোর, এবার আমি 1 টাকাও দেবো না তারপরেও তুই রাজি হবি? 1 টাকাও দেবো না তারপরেও তুই রাজি হবি যদি আমি বলি এই বিল্ডিংটা আছে আর এই বিল্ডিং এ আগুন লেগেছে, আর এই আগুনের মধ্যে মেবি কোনো ক্লোজ পার্সন, এখন আমাকে 1 টাকাও দিতে হবে? তুই নিজেই চলতে রাজি হবি? দড়িটা ধরে ধরে যেতে হবে তোর এই, সেটা কিন্তু তারপরে তুই রাজি হবি কিনা? দড়ি শক্ত দড়ি, দড়ি ছিঁড়ে তুই পড়বি না, বাট তোর ভয়টা তুই ওভারকাম করতে পারবি। তো 10,000 টাকা দিলে তুই ভয় ওভারকাম করতে পারবি না, কারণ ওখানে কোনো ওয়াই নেই। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। ওখানে কোনো ওয়াই নেই, কোনো পারপাস নেই। আর তোমার কাছে 10,000 টাকা মনে হচ্ছে জীবনের থেকে 10,000 টাকা, কিন্তু যখনই তোমার কাছে একটা ওয়াই থাকবে, যেখানে মেবি কোনো ক্লোজ পার্সন আছে যে আগুনে ট্র্যাপ হয়ে আছে, এন্ড সামহাও দমকল আসেনি, কোন একটা সিচুয়েশন আছে, আর তখন তুমি দড়ি দিয়েও যাবে, তখন চেষ্টা করবে অল্প অল্প করে হলেও যদি যাওয়া যায়। তখন আমি 1 টাকাও দেবো না, স্টিল তুমি যাবে, কারণ তখন তোমার কাছে স্ট্রং একটা ই আছে। তো আগে নিজের ওয়াই কে ক্রিয়েট করো, এইটাকে ক্রিয়েট করো। এই ওয়াইটা ক্রিয়েট হচ্ছে এই বিলিফ আর থটের কাজ। আমি পড়াশোনা কেন করছি এটা আজ অব্দি শেখাইনি, ওকে জানিয়ে দিচ্ছি কেন পড়াশোনা করছো। পড়াশোনা করার দুটো পারপাস, সিক্রেটটা কোনো অব্দি
আজ অব্দি কোনো স্কুল কলেজ কেউ রিভিল করেনি। ক্লিয়ারলি জেনে দিচ্ছি পড়াশোনার দুটো পারপাস। পারপাস নাম্বার ওয়ান হচ্ছে তোমার লার্নিং হ্যাবিট ডেভেলপ করানো। ইউজুয়ালি দেখে থাকবে আফটার এজ একটা জব ক্র্যাক করে যাওয়ার পরে কেউ আর পড়াশোনা করে না, কারণ সেই কারণে গ্রোথও স্ট্যাগ হয়ে যায়। প্রমোশন যাই কিছু হয় সবাই একটা ফ্রাস্ট্রেশন নিয়ে যায়, প্রমোশন হচ্ছে না, ওইটা হচ্ছে না, সেইটা হচ্ছে না, লাইফে আর গ্রো হচ্ছে না, সবই তো হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এভরিথিং আছে, গ্রোথ নেই, তার স্টিল ফ্রাস্ট্রেশন। কারণ হচ্ছে গ্রোথ নেই, আর গ্রোথ কামস ফ্রম দ্য লার্নিং। লার্নিং স্টপ হয়ে গেছে বেসিক্যালি, কারণ হ্যাবিটটা চলে গেছে। তো পড়াশোনায় ক্লিয়ার কাট পারপাস হিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, বায়োলজি পড়ানো নয়। ক্লিয়ার কাট পারপাস ব্রাশ করার মতন একটা লার্নিং হ্যাবিট জেনারেট করা, যেটা এতই বোরিং ভাবে করা হয় আর এই সিক্রেটটা রিভিল হয় না বলে হ্যাবিটটা জেনারেট হওয়ার পরেও চলে যায়। আর তুমি যদি নিজের কাছে ক্লিয়ার থাকো, আমি বেসিক্যালি একটা হ্যাবিট জেনারেট করার চেষ্টা করছি, যাতে যখন আমার ডিগ্রি শেষ হয়ে যাবে, 22 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, আমার ডিগ্রি ওরিয়েন্টেড সব পড়াশোনা শেষ, আমি যেন পড়াশোনা তখন স্টপ না করি। তখন যা নিড অফ দ্যাট টাইম আমি যেন সেই ওরিয়েন্টেড নিজেকে স্কিল করতে থাকি, আমি যেন শিখতে থাকি যে কোনো পড়া। হ্যাঁ, এনিথিং, যেখান থেকে তুমি কিছু শিখবে, যেটা তোমার লাইফের ডাইরেক্ট কাজে তুমি নিজের স্কিল ইমপ্রুভ যেন করতে থাকো। তো স্কিল ইমপ্রুভ করা, লার্নিং এর হ্যাবিট তৈরি করাটার জন্য এই টোটাল ক্লাস 1 থেকে 12 ফলোড বাই গ্রাজুয়েশন একটা কোর্সের থ্রু দিয়ে মানুষকে নিয়ে যাওয়া হয়। এক্সপেক্টেড থাকে এটা যে যদি একটা মানুষকে 15 থেকে 18 বছর, 20 বছর, 22 বছর একটা প্রসেসের থ্রু দিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে তার ওই হ্যাবিটটা তৈরি হয়ে যাবে। কিন্তু এইটা যেহেতু বলা হয় না কখনো যে লার্নিং হ্যাবিট তৈরি করাটাই তোমার পারপাস, ডিগ্রিটা তার জাস্ট একটা বাই প্রোডাক্ট দেখানো হয়, কি ডিগ্রিটা পারপাস, হ্যাবিটটা বাই প্রোডাক্ট। ইয়েস অর নো? বাট পারপাস হচ্ছে হ্যাবিটটা তৈরি করা, ডিগ্রিটা বাই প্রোডাক্ট। করা যায় তো, কিন্তু হ্যাবিটটা করা এন্ড কন্টিনিউ রাখা। 21 বছরের থ্রু দিয়ে গেলে তোমার জিনিসটা কন্টিনিউ থাকবে, আদারওয়াইজ কন্টিনিউ থাকবে না। 21 দিনে তোমার হ্যাবিটটা গ্রো করে যাচ্ছে, কিন্তু আবার সেটা কন্টিনিউ রাখার যে প্রসেসটা, যে 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 যেটা তোমার 21 বছর ধরে চলছে, এক্সপেক্টেড থাকে ওটা এবার তোমার রক্তে ঢুকে গেছে, বাট স্টিল ঢুকছে না, কারণ এই জিনিসটা ক্লিয়ার করা হয়নি কখনো। তাই তুমি ডিগ্রি নেওয়ার জন্য পড়ছো না, কারণ অনেক মানুষ আছে, ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষই আছে যারা উইদাউট ডিগ্রি সাকসেসফুল। ডিগ্রি আর্ন করা ইজ নট দ্য টার্গেট। টার্গেট নিজেকে লার্ন করানো, শেখা, এটা টার্গেট। তো লার্নিং ইজ দ্য কি। এটা গ্রো করানোর জন্য সামনে ডিগ্রিকে রেখে একটা কোর্স ফ্রেমওয়ার্ক হলো, এখন কি হয়ে গেল, লার্নিংটা সরে গেল, ওই কোর্সটা মেন হয়ে। একটা ছোট্ট গল্প বলছে, অনেক গল্প মাথায় আসছে, ছোট্ট একটা গল্প বলছে, এটা বাঁদরের গল্প, চারটে। এটা ইউটিউবে মোটামুটি পপুলার গল্প, অনেক জায়গাতে দেখতে পাবে। একটা বাঁদরকে একটা গাছের নিচে রাখা হয়েছে, জেনুইন এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, গল্প মানে একটা এক্সপেরিমেন্ট হয়েছে। কিরকম ভাবে পারপাস থেকে মানুষ ডেভিয়েট করে, যেটা তো পারপাস থেকে ডেভিয়েট করে যাওয়া না, টার্গেট ছিল লার্নিং হ্যাবিট গ্রো করানো, যাতে সে শিখতে থাকে সবসময়। লার্নিং হলেই তার গ্রোয়িং হবে, গ্রোথ হলেই তার আর্নিং আসবে, আর্নিং হলেই, গ্রোথ হলেই, ফেম হলেই, এই ব্যাপারগুলো আসতে থাকলে অটোমেটিক্যালি তার ফ্রাস্ট্রেশন চলে যাবে, লাইফের প্রতি যে ফ্রাস্ট্রেশন, এন্ড সেটা বেটার ফিল করবে আফটার জব এন্ড অল। বাট ওখান থেকে সরে গিয়ে আমরা শিফট হয়ে গেছি, কোর্স ব্যাপারটাই মেন করে দিয়েছি, লার্নিং হ্যাবিট ব্যাপারটা সেকেন্ডারি করে দিয়েছি, কেউ বলেই না ওটা নিয়ে কথা। তো বাঁদরটাকে রাখা হয়েছে একটা গাছের নিচে, ঠিক আছে, চারটে বাঁদর ছিল, চারজনকে একটা গাছের নিচে ঘর বানিয়ে রেখে দেওয়া হয়েছে। তো এবার ওই গাছের উপরে অনেক কলা ঝুলছে, তো বাঁদরটা কলা খেতে উঠতে যায়, যেই উঠতে যায় ওপর থেকে রীতিমতন জল ঢেলে দেওয়া, ভালো রকম জল ঢেলে ভিজিয়ে দেওয়া। তো বাঁদরটা ট্রাই করছে, ট্রাই করছে, ট্রাই করছে, 1 মাস 2 মাস ধরে ট্রাই করছে, এন্ড চারটে বাঁদরই ট্রাই করে, রিপিটেডলি ট্রাই করে, যেই একটা বাঁদর গাছে উঠতে যায় ওপর থেকে জল ঢেলে বসিয়ে দেওয়া, এন্ড কলা অব্দি সে আর পৌঁছাতে পারে, ঠিক আছে। এরকম অবস্থায় একসময় দেখা গেল বাঁদর আর কলা পাওয়ার জন্য ট্রাই করছে না, ট্রাই করা বন্ধ করে দিচ্ছে, কারণ ও জেনে গেছে যে কলা আমি পাবো না জীবনে, কলা খেতে গেলেই আমার মাথায় জল ঢেলে আমাকে নামিয়ে দেওয়া হবে। তো ওটা ইরিটেটিং হয়ে যায় পুরো ব্যাপারটা, যে একটা হিউজ একটা অবস্টাকেল চলে আসে, কলা অব্দি তো পৌঁছতেই পারে না, উঠলে এমন জলে ভিজিয়ে দেওয়া, জলের ফোর্স থাকে, সেই ফোর্স থেকে একটা পেনও তৈরি হয়। তো সব মিলিয়ে আমার আর কলা খাওয়ার আশা ছেড়ে দিয়েছে, অ্যান্ড ও বসে পড়েছে, যাবেই না বলে দিয়েছে, কলা খেতে আর যাবো না। এবার ওইখান থেকে এই চারটে বাঁদরের কিন্তু এক্সপেরিয়েন্স, জেনুইন এক্সপেরিয়েন্স। তো চারটে বাঁদরের কলা না খেতে যাওয়ার জেনুইন রিজন আছে, হ্যাঁ, জল ঢেলে তাকে হার্ট করা হচ্ছে। একটা বাঁদরকে ওখান থেকে রিপ্লেস করে দেওয়া হলো, নতুন একটা বাঁদরকে ঢোকানো হলো, একটা বাঁদর রিপ্লেস হয়ে গেল। নতুন বাঁদরটা অ্যাজ ইউজুয়াল, সে তার তো এক্সপিরিয়েন্স নেই,
সে সেই কলা খেতে যাচ্ছে, যেই সে কলা খেতে যাচ্ছে তাকে জল ঢালতে হচ্ছে না, বাকি 3টে বাঁদরই ওকে টেনে নামিয়ে দিচ্ছে, কারণ বাকি 3টে বাঁদরের এক্সপিরিয়েন্স আছে যে ওখানে গেলেই জল পড়বে, তার আগে চলে যাবে, লাভ নেই, তো তাকে নামিয়ে দেওয়া হলো। এরকম করে দেখা গেলো 3-4 বার নতুন বাঁদরটা যেই কলা খেতে যায় তাকে জল ঢালতে লাগে না, তাকে পুরোনো বাঁদরগুলো টেনে নামিয়ে দেয়। তো নতুন বাঁদরটা কি বুঝে গেল, নতুন বাঁদরটার কি রিয়েলাইজেশন হলো, যে কলা খেতে যেতে গেলেই অন্যরা নামিয়ে দেবে, তাই গিয়ে লাভ নেই। পারপাস কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। দুজনেই এখন 4টে বাঁদরের কলা এখনো কলা খেতে যায় না, বাট 3টে বাঁদরের কলা খেতে না যাওয়ার কারণ গেলে জল ঢেলে হার্ট হতে হবে। 4 নম্বর নতুন বাঁদরটার কলা না খেতে যাওয়ার কারণ আমি গেলেই বন্ধুরা আমাকে থাপ্পড় মেরে নামিয়ে দেবে। তো ক্লিয়ার বুঝতে পারছো, অ্যাকশন সেম, কলা খেতে যাচ্ছে না, কারণ ডিফারেন্ট হয়ে গেছে। তো ওয়াইটা এখানে ইম্পর্টেন্ট। তারপরে সেকেন্ড একটা বাঁদরকে রিপ্লেস করে দেওয়া হলো। সেকেন্ড বাঁদরটা যেই কলা খেতে যায়, এখন প্রথম দুটো বাঁদর ওকে আটকায় যে ভাই যাস না, জল খেতে হবে। নতুন যে বাঁদরটা এসেছিল, থার্ড যে বাঁদরটা এসেছিল, ও ওকে আটকায় যে ওখানে গেলেই ওকে টেনে নামাতে হবে। এক্স্যাক্টলি এইভাবে ডেভিয়েশনটা হচ্ছে। ডেভিয়েশন কেমন করে হচ্ছে সেটাই তো শেখাচ্ছি। তো প্রথম দুটো বাঁদর আটকায় গেলেই জল খেতে হবে, জল পড়বে, যাস না, পেন আছে। আর থার্ড যে বাঁদরটা এসেছিল, যে ফোর্থ যে নতুন বাঁদরটা এলো, তাকেও থার্ড বাঁদরটাও আটকায়। আটকায় কেন? যে ওখানে গেলেই ওটা বন্ধুদেরকে মেরে নামিয়ে নিয়ে আসতে হবে, যে কেউ কলা খেতে গেলেই মেরে নামিয়ে নিয়ে আসতে হবে, এটাই ট্রেন্ড, এটাই প্রসেস, এভাবে ট্রেন্ড তৈরি হয়। 3 নম্বর বাঁদরকেও রিপ্লেস করে দেওয়া হলো। এখন 3টে নতুন বাঁদর, একটাই পুরনো বাঁদর। তো নতুন যে 3 নম্বর বাঁদরটা এসছে, কেউ কলা খেতে যায়, তাকে প্রথম বাঁদরটা আটকায় যে জল পড়ছে বলে, বাকি 3টে বাঁদর আটকায় যে এটাই ট্রেন্ড, এটাই খেলা, যে কলা খেতে গেলেই থাপ্পড় মেরে নামিয়ে দিতে। ক্লিয়ার? লাস্ট বাঁদরটাকেও রিপ্লেস করে দেওয়া হলো। এখন 4 জনের মধ্যে যেই নতুন বাঁদরটা এলো সেও কলা খেতে যাচ্ছে, তাকে রিমেনিং 3টে বাঁদর আটকায়, রিজন চেঞ্জ হয়ে গেছে, কলা খেতে গেলেই থাপ্পড় মেরে নামিয়ে দেওয়া। তাদের মাথায় প্রসেসিংটা কি ঢুকে আছে, কলা খেতে গেলেই থাপ্পড় মেরে নামাতে হবে। তাহলে এখন এখন কি জলের পয়েন্টটা আছে? আর জেনুইন হার্ট হয়ে যাওয়ার যে পয়েন্টটা, যে কষ্ট হবে, ব্যথা লাগবে, ওই পয়েন্টটাই নেই আর। ওয়াই চেঞ্জ হয়ে গেছে। তারপর এখন 4টে বাঁদর কলা খেতে যায় না। 4টে বাঁদর কলা খেতে যায় না কারণ তাদের কাছে ব্যাপারটা হচ্ছে কলা খেতে গেলেই বন্ধুরা মারবে, নামিয়ে দেবে। মানে যে কারণে জিনিসটা শুরু হয়েছিল, কারণ থেকে পুরোপুরি ডেভিয়েট হয়ে গেছে। কেমন করে ডেভিয়েশন হয় সেটা বোঝানোর জন্যই গল্পটা। এইভাবে ডেভিয়েশন হয়। টার্গেট ছিল লার্নিং হ্যাবিট তৈরি করা, টার্গেট হয়ে গেছে কোর্স এন্ড ডিগ্রি কমপ্লিট। ডিগ্রি কমপ্লিট, লার্নিং হ্যাবিট শেষ, এরকম একটা ব্যাপার। টার্গেট যদি লার্নিং হ্যাবিটে রাখো, যে আমি আমার হ্যাবিট তৈরি করছি যাতে আফটার 25 ইয়ার্স, আফটার 30 ইয়ার্স আমি জবে সেটেলড, ওয়েল সেটেলড, আর আমি বিজনেস করছি, ঠিক করছি, সব ঠিকঠাক চলছে, কিন্তু তারপরেও আমি আমার স্কিলকে আপগ্রেড করা ছাড়িনি। সেই টাইমের রিকোয়ারমেন্ট নেই, আজকে 30 ইয়ার্স পরে ডেফিনেটলি টাইম রিকোয়ারমেন্ট অনেক চেঞ্জ হয়ে যাবে। সেই টার্গেট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নিজেকে স্কিলফুল করছি। তুমি স্কিল থাকবে, তোমার ভ্যালু থাকবে। তোমার স্কিল ব্যাকডেটেড স্কিল, তোমার ভ্যালু নেই। যা ভ্যালু নিয়ে ঢুকেছিল সেই ভ্যালুতেই পড়ে থাকবে। স্কিল থাকবে, এটা কি বলে আপ টু ডেট থাকা। তুমি ভ্যালুও থাকবে, তোমার ভ্যালু সব এক্সপেক্টে ভ্যালু থাকবে, মনিটারি ভ্যালু থাকবে, ফেম ভ্যালু থাকবে, পপুলারিটি ভ্যালু থাকবে, রেসপেক্ট ভ্যালু থাকবে, সব আর্নিংসই থাকবে। এই লার্নিং হ্যাবিটটা তৈরি করাটাই পড়াশোনার। এই পড়াশোনাটা করছো কি না করছো সেটা চেক করার পারপাসটা ছিল এক্সামিনেশন, মানে এক্সামিনেশন পারপাস তো আরো ন্যারো ছিল, আর এখন হয়ে গেছে এক্সামিনেশনটা এত বড়, তার জন্য কোর্সটা এন্ড তার জন্য হ্যাবিট তো ছেড়েই দাও। এক্সামিনেশন শেষ, কোর্সও বাঁচা গেছে, হ্যাবিট। ডাইরেকশনটা হওয়া উচিত ছিল হ্যাবিট, হ্যাবিটটাকে চেক করার জন্য কোর্স, কোর্সটা ঠিকঠাক করছো কিনা, ঠিকঠাক ট্র্যাকে আছে কিনা, তার জন্য মাইনিউট একটা ভ্যালু ছিল এক্সামিনেশন। এক্সামিনেশন এখন নিয়ে নিয়েছে পুরো ভ্যালুটা, ভাড়াটে হয়ে গেছে বাড়িওয়ালা। এখানেও কি কি কুল ওয়ার্ক করা উচিত বিফোর স্টার্ট প্রিপেয়ারিং ইওর স্টাডি, মানে স্টাডি করার আগে এই সমস্ত জিনিসগুলো করে রাখা উচিত, রেডি রাখা উচিত। তো ফার্স্ট হচ্ছে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন, যে এক্সামের জন্য অ্যাপিয়ার হতে চলেছো, কম্পিটিটিভ হোক, বোর্ড হোক, স্কুল হোক, ইউনিট টেস্ট হোক, তার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে, সেটা এমসিকিউ বেসড, সেটা থিওরি বেসড, সেটাতে কনসেপচুয়াল বেসড, সেটাতে 2 মার্কসের কোয়েশ্চেন আসে, 1 মার্কসের কোয়েশ্চেন আসে, কোন মার্কসে কিরকম মার্কস ডিভিশন থাকে, পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে তোমার অ্যাওয়ার থাকা উচিত। মার্কস ডিস্ট্রিবিউশনও কেমন থাকে সেই কোয়েশ্চেন প্যাটার্নে, কত মার্কসে কিরকম কোয়েশ্চেন আসে, এই পুরোটা মাথায় যেন থাকে।
কারণ একটা এক্সামের প্রিপারেশন যেরকম হবে অন্য এক্সামের প্রিপারেশন সেরকম হবে না, ডিভিয়েট করবে, এক্সাম টু এক্সাম ডিভিয়েট করবে। তো সেই পার্টিকুলার এক্সাম যেটা তুমি অ্যাপিয়ার করতে চলেছো তার কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস, এটা যেন পুরোপুরি স্টাডি করা থাকে। এগুলো স্টাডি করতেও টাইম লাগে, সেই টাইমগুলো দিতে লাগে। এটা এক্সামে নিশ্চয়ই আগের দিনকে দেবে না, সময় থাকতে এটা দিয়ে রাখতে হবে এখন, যখন এক্সামের অত প্রেশার নেই। নেক্সট হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল ম্যাক্সিমাম গ্যাদার করে রাখা নিজের চারপাশে। সেটা স্টাডি ম্যাটেরিয়াল হোক, সেটা বই হোক, সেটা কোন কোন ভিডিও দেখবে তার লিস্ট হোক। আদারওয়াইজ কি হবে, এক্সামের আগের দিনকে খুঁজছো সব, ফোন করছে বন্ধুকে, আরে ওটা জেরক্স হয়নি, আরে সেটা জেরক্স হয়নি, আরে ওই স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, ওই ভিডিওর লিঙ্কটা স্যার একটু পাঠাবেন। আগে থেকে সব যেন নিজের চারপাশে রেডি আছে, যখন আমি এক্সাম নক করেছে, নোটিশ এসে গেছে, 15 দিন বাকি এক্সামে, আমার কাছে স্টাডি ম্যাটেরিয়ালের জন্য দৌড়দৌড়ি করতে হচ্ছে না। আমি জানি কোন বই থেকে কি পড়তে হবে, কোন স্টাডি ম্যাটেরিয়াল থেকে কি পড়তে হবে, কোন ভিডিওটা আমাকে দেখে নিতে হবে, কোন ভিডিওর কোনটুকু পোর্শন দেখে নিতে হবে। স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করার কাজটা, যেটা তুমি পড়বে, এই প্রিপারেশনটা এক্সামের আগে থেকে, অনেক আগে থেকে শুরু করে দিতে হবে। কারণ এক্সামের সময় এটা, আদারওয়াইজ এক্সামের সময় হাতের বেড়াতে হবে, যেটা এটা নেবো না, ওটা নেবো না, সেটা নেবো কোথা থেকে, আর বন্ধুকে ফোন লাগাতে হবে। নেক্সট হচ্ছে সিলেবাস সম্পর্কে একদম পুরো ক্লিয়ার কাট যেন আইডিয়া থাকে, এক্স্যাক্টলি কি কি সিলেবাসে আছে আর কি কি সিলেবাসে নেই, কোন কোন টপিক সাব টপিক কতটা সিলেবাসের মধ্যে আছে কতটা নেই, পুরোটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার। আর লাস্ট অফ অল হচ্ছে তোমাকে রুটিন, যে রুটিনটা আগের দিনকেও বলেছে, বলছি না, সেটা প্রপার স্টাডি প্ল্যানিং এর থ্রু দিয়ে তোমাকে যেতে হবে। স্টাডি প্ল্যানিংটার জন্য পার্সোনাল কোচ প্রয়োজন হলে হায়ার করতে হবে, যাতে একা একা হচ্ছে না, ঠিক আছে, আমাকে কোনো একজন মেন্টর থাকুক আমার, যে আমাকে পুরো জিনিসটা গাইড করবে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে বেশ কিছু, এগুলো করতে বিশেষ কিছু কনসেন্ট্রেশন লাগে কি, এগুলো কি খুব টায়ারিং, এগুলো কি খুব বোরিং, এগুলো জড়ো করে রাখা, পুরো জিনিসটাকে হাতের কাছে রাখা, রেডি রাখা, এগুলো এগুলো যদি সময় থাকতে করে রাখা যায়, তাহলে এক্সামের সময় কিন্তু অনেকটা টাইম বাঁচে, যে এক্সামের 15 দিন আগে অনেকটা টাইম কিন্তু সেভ হয়। নেক্সট হচ্ছে 5 স্টেপ ব্লু প্রিন্টের থ্রু দিয়ে তোমাকে পড়াটা করতে হবে, কারণ সেটা পড়া, যেটা হচ্ছে হার্ডেস্ট পার্ট। ফার্স্ট হচ্ছে টপিকটাকে বুঝতে হবে, যে টপিকে প্রথমেই মুখস্থ করার টেন্ডেন্সি, লেখার টেন্ডেন্সি, আগে বুঝে নিতে হবে যে কি টপিকটার পারপাস, টপিকটার থ্রুতে আমাকে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বোঝার জন্য তোমাকে বিভিন্ন রকম টুলস আছে, সেগুলোর হেল্প নিতে হবে, লাইক টিউশনস একটা টুল, লাইক ভিডিওস একটা টুল, লাইক কোনো স্টাডি ম্যাটেরিয়াল একটা টুল, স্কুল একটা টুল। তো এই টুলস গুলো থ্রু দিয়ে তোমাকে আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, যেটা ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তোমার কাছে ব্যাপারটা বোরিং হতে শুরু করবে। এইখানটা জিরো হওয়া মানে বাকি প্রসেস বোরিং হওয়া শুরু হচ্ছে। গ্রুপ স্টাডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপিকটা বুঝতে গেলে নিজেদের মধ্যে আলোচনা করা ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য, বন্ধুদের সঙ্গে ডিসকাশন করা, যে ও একটা কিছু বুঝেছে, আমি একটা কিছু বুঝেছি, কেন ডিসকাশন করবে ক্লিয়ারলি বুঝে দিচ্ছি। কোন একটা টপিকের পিছনে যখন তুমি নিজের একার ব্রেন লাগাচ্ছ, ওই একই সেম টপিকের পিছনে যখন 10 জনের ব্রেন লাগছে, 10 জনের ব্রেনের সামারি অবভিয়াসলি অনেক ফার বেটার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে একার একজনের ব্রেন থেকে যে সামারি উঠবে তার। যদি 3 জনও বন্ধু থাকে যাদের সঙ্গে একটু ডিসকাস করা যেতে পারে, সেই হ্যাবিটটা একেবারেই আমাদের কালচারে নেই। যে নিজে নিজে ডেভেলপ করতে পারবে তার খুব ভালো, এটা আমাদের কালচারে নেই। বাট এটা যদি কেউ নিজে নিজে ডেভেলপ করতে পারে নিজের পার্সোনাল ইন্টারেস্টের থ্রু দিয়ে, যে আমি বন্ধুদের সাথে দেখা করি সপ্তাহে 1 দিন বা 2 দিন, আর সেই সময় ডাউট গুলো নিয়ে ডিসকাসও করি, 2-3 জন বন্ধু যদি জোগাড় করে নিতে পারো, সেইভাবে তারাও যদি মোটিভেটেড থাকে, তবে এমনিতে হ্যাবিটটা নেই। হ্যাবিটটা কোথায় আছে বলে দিচ্ছি, ইন্ডিয়াতে আছে, বাট ইন্ডিয়াতে আছে সব টপ টপ ইউনিভার্সিটি গুলোর হস্টেলে, জেনারেল বাড়ি বাড়ি কালচারে নেই। সেটা তোমাকে, তুমি তোমার ইন্টারেস্ট যতটা তৈরি করতে পারবে, আদারওয়াইজ তুমি এখানে অ্যাম্বিয়েন্স থেকে, এনভায়রনমেন্ট থেকে কোনো হেল্প এখানে পাবে না। বাট দিস ইজ দ্য কি জায়গা, তোমার টপিক আন্ডারস্ট্যান্ডিং করা থেকে শুরু করে, তোমার ডেইলি লাইফের মোটিভেশন থেকে শুরু করে, তোমার পড়াতে বসার আগ্রহ থেকে শুরু করে, অ্যান্ড এক্সামিনেশনে টপ করার পুরো জায়গাটা বিলং করছে এইখান থেকে। যখন তুমি গ্রুপে আছো, তখনই তোমার, ধরো একটা ধরো ফর এক্সাম্পল বলছি, একটা ধরো পুলিশ অফিসারদের গ্রুপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার মাঝখানে তুমি আছো, ঠিক আছে, অবভিয়াসলি তোমাকে দেখো লোকে স্যালুট মারবি, এখন না, তুমি ধরো পুলিশ অফিসার নও, তোমাকে স্যালুটটা মারছে কেন, বিকজ অফ দ্য গ্রুপ। একটা গুন্ডাদের গ্রুপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তুমিও তাদের পাশে পাশে যাচ্ছ, অবভিয়াসলি তোমাকেও মারতে আসবে, বিকজ অফ দ্য গ্রুপ। উই আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল অ্যারাউন্ড আস। গ্রুপ তৈরি করতে হবে। উই আর দ্য, প্রথম দিনকে একটা জিজ্ঞেস করেছিলাম যে কে কতটা কি অ্যাচিভ করতে চাও, টার্গেট করতে চাও, ইমিডিয়েট টার্গেট কি, এরকম লিখতে বলেছিলাম, একটা টাস্ক দিয়েছিলাম, কার কতটা ইমিডিয়েট টার্গেট, লং টার্ম টার্গেট, শর্ট টার্ম টার্গেট। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার যে গ্রুপটা বানাচ্ছ, ওই গ্রুপটাকে যদি তুমি এফেক্টিভ বানাও,
যে হ্যাঁ আমি আমার বন্ধুদের সঙ্গে, আমার নিয়ার অ্যান্ড ডিয়ার বন্ধুদের সঙ্গে আমি এফেক্টিভ গ্রুপ বানিয়েছি, তাদের সঙ্গে আমি ডিসকাস করছি, তখন অটোমেটিক্যালি দেখবো ওই গ্রুপটাই, এরকম একটা কথা আছে যে অর্ডিনারি পিপল যারা, দে ডিসকাস ইভেন্টস, যে ওই ইভেন্টে কি হয়েছে, এই ইভেন্টে কি হয়েছে। তারা একটু এক্সট্রাঅর্ডিনারি পিপল, তারা বলছে দে ডিসকাস থট। আর যারা বলছে সুপার এক্সট্রাঅর্ডিনারি পিপল, দে ডিসকাস আইডিয়াস, ইনোভেশন। প্রত্যেকেরই নিজের নিজের গ্রুপ আছে, and we are the average of 5 people around us. আমাদের চারপাশের 5 জন যেরকম, ফর এক্সাম্পল যদি জীবনে ধরো চাও যে আমি ক্রোড়পতি হব, আশেপাশে আছে নাকি তোমাদের একজনও ক্রোড়পতি? নিজেদের আশেপাশে, এখানে না, নিজেদের সারাউন্ডিং, এনভায়রনমেন্ট, নিজেদের বাড়ি, বন্ধু বান্ধব, স্কুল কলেজ আছে। তাহলে ক্রোড়পতি মাইন্ডসেটটা কেমন কি করে জানবে যদি না ক্রোড়পতি অ্যাসোসিয়েশনে ঢোকো? তার আশেপাশে যদি একটাও এরকম বন্ধু, গাইডেন্স, মেন্টার না থাকে যে অ্যাটলিস্ট ক্রোড়পতি হয়েছে, কি করে জানবে যে কেমন করে হয়? ওই জিনিসটাই তো হিট করবে না যে আমাকে হতে হবে। কে বলেছে পাত্তা দেয় না? সবাই পাত্তা দেয়, তোমার মাইন্ডসেট দেখে পাত্তা দেবে। তুমি অর্ডিনারি মাইন্ডসেট নিয়ে আসছো না তুমি এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড? তোমার মনে হয় একটা যখন নতুন কেউ কাজ শুরু করে তাকে কেউ কাজ দেবে? তার নেগোসিয়েশন আর কমিউনিকেশন স্কিলের উপর তাকেও কাজ দেবে। নতুন দুজনে দুটো কাজ শুরু করেছে, একজন কাজ পাবে একজন পাবে না, কারণ একজনের ওই স্কিলটা আছে একজনের নেই। তো ওই জন্য নিজের গ্রুপ, নিজের অ্যাসোসিয়েশন ওয়াইজলি চুজ করা উচিত, যাতে আমি আমার গ্রুপ থেকেও যেন বেনিফিটেড হই। তাদের সঙ্গে যেন আমি পড়াশোনার রেসপেক্টে বলছি, যেন আমি অ্যাটলিস্ট পড়াশোনার রেসপেক্টে তার থেকে বিভিন্ন রকম জিনিসপত্র, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারি। যেন যখনই গ্রুপের সঙ্গে দেখানো হচ্ছে ছ্যাবলামো আর হাসি হচ্ছে আর মজা হচ্ছে, এটা না হয়। মানে হ্যাঁ, চারটে প্রবলেম নিয়েও ডিসকাশন হয় যে এই নিউমেরিক্যাল গুলো আটকে গেছে, তোর কি হয়েছে, এই কনসেপ্টটা আমি বুঝতে পারিনি, স্যার যেদিনকে ক্লাসে করিবেন তুই কি বুঝেছিস, বুঝে থাকলে বোঝা, আর যদি আমি বুঝে থাকি তাহলে আমার থেকে বুঝে নি, তোর প্রবলেম হচ্ছে তো আমার থেকে বুঝে নি। প্রবলেম হলে নিজেকে এগিয়ে যেতে হবে, আমার থেকে বোঝ, তাহলে আমার রিভিশন হচ্ছে বেসিক্যালি। আর না বুঝে থাকলে বুঝতে হবে, তাহলে ওরও রিভিশন হচ্ছে আর তোমার বোঝাটাও হচ্ছে। অবভিয়াসলি যে পার্সপেক্টিভটা হয়তো তুমি স্যারের থেকে ধরতে পারোনি, ওই পার্সপেক্টিভ হয়তো বন্ধুর বোঝানো তো ধরে ফেলবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ফাইনাল রিভিশন এন্ড সেলফ স্টাডি, যেটা হার্ডেস্ট পার্ট সব থেকে, নিজেকে একলা একলা করতে হবে। একটা মাইন্ড গেমের ব্যাপার আছে, যাতে এক্সামিনারের মাইন্ডসেটটা কি করে রিড করতে হবে, আর জিরো পেন্ডিং তৈরি করা, উইকের পড়া যাতে উইকলি তৈরি হয়, তার জন্য টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, যে টাইমের এমন ভাবে ম্যানেজ করতে হবে, রুটিন এন্ড প্ল্যানিং করতে হবে যাতে উইকের পড়া উইকলি উঠে যায়। তো এই স্টেপ গুলোর মধ্যে চলে আসছি এক একটা স্টেপ নিয়ে ডিসকাশন। তো ফার্স্ট স্টেপটা বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। এটা বলছি গ্রুপ স্টাডি বা টিম গেমের থ্রু দিয়েই হবে। আর টিম গেমে তোমার কে কে আসছে? তোমার টিচার আসছে, তোমার স্টাডি মেটেরিয়াল আসছে, তোমার ভিডিওস আসছে, এন্ড তার সঙ্গে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে গ্রুপ স্টাডির ব্যাপারটা আসছে, টপিকটাকে আন্ডারস্ট্যান্ডিং করার রেসপেক্টে। সেলফ স্টাডির সময় কিন্তু গ্রুপ স্টাডির কোনো ইম্পর্টেন্স নেই, যতক্ষণ আন্ডারস্ট্যান্ডিং করছো টপিকটা, ডাউট ক্লিয়ারিং করছো টপিকের, তখনই পর্যন্ত এই টিমের ব্যাপারটা আছে। যখন একলা নিজে রেডি হচ্ছে ওই টপিকটার উপর, তখন কিন্তু পুরোটাই সোলো ব্যাপার। এক জায়গায় গ্রুপ ইনিশিয়াল স্টেজে যখন তোমার পিকটা উঠবে, টপিকটাকে বুঝবে, দেন হচ্ছে তোমার সোলো ব্যাপার, সেলফ স্টাডি। এই 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 সুইচ ওভারটা চাই। নেক্সট হচ্ছে গ্রুপ স্টাডি, যেটা বললাম গ্রুপ স্টাডির উপায়গুলো দেখে নাও। তোমার কনসেপ্টটা বন্ধুকে এক্সপ্লেন করো, যাতে তোমার রিভিশন হয়। বন্ধুর যদি কোনো টপিক জানা হয়ে থাকে, এরকম ভাবে ডিভাইডও করে নিতে পারো যে একটাই টপিক নিয়ে কথা পড়াশোনা চলছে, ধরো কোনো একটা এক্স টপিকে পড়াশোনা চলছে, এন্ড এক্স এর আন্ডারে দুটো সাব টপিক আছে, এ এন্ড বি। এ টপিকটা তুমি বলো, তুই বন্ধুকে বলো পড়ে আসতে, বি টপিকটা তুমি পড়ে যাও, এ টপিক দেন তুমি বন্ধুকে বোঝাও, বি টপিক বন্ধুর থেকে তুমি বুঝো, দেন তুমি অন্য অন্য টপিকটা পড়ে নাও। তুমি এটা পড়ে গেছিলে, বন্ধু থেকে বিটা বুঝলে, বোঝার পরে তুমি বিটা পড়ো। তুমি এটা পড়ে গেছিলে, বন্ধুকে এটা বোঝালে, বন্ধু তারপরে এটা পড়লো। সেটা কি হলো, অনেক কম টাইমে অনেক বেশি বোঝা হলো। এই জিনিসগুলো একজন বা দুজন বন্ধুর সঙ্গেও যদি এই গ্রুপের ব্যাপারটা আনতে পারো নিজের সেলফ ইনিশিয়েটিভ দিয়ে, দ্যাট উইল ভেরি এফেক্টিভ হবে। তার জন্য কি পয়েন্টটা হচ্ছে, টপিক যখন বোঝাবে পুরো সাইকেলটা কমপ্লিট হবে। বিকজ তুমি বই, স্টাডি মেটেরিয়াল থেকে কি নিচ্ছ? ইনপুট, দেন তোমার ব্রেন প্রসেস করছে, যতক্ষণ তুমি আউটপুট বার করছো ততক্ষণ পর্যন্ত সাইকেলই কমপ্লিট নয়।
তুমি কি বুঝেছো, এটা ঠিক না ভুল, সেটা সুইটেবল না আনসুইটেবল, সেটা এক্সামের জন্য ফ্রেন্ডলি না এক্সাম আনফ্রেন্ডলি, এই পুরো প্রসেসটাই কম্পিউটার মানে যতক্ষণ না তুমি ওটাকে আউটপুটটা বার করছো। তুমি ধরো এমন একটা কম্পিউটারের সামনে বসে আছো যেখানে টাইপ করছে আর কিছুই দেখতে পাচ্ছ না, তোমার কি সেই কম্পিউটারে কাজ করতে ইচ্ছা করবে? কম্পিউটার টাইপ করে যাচ্ছে, ইনপুট দিচ্ছ, কম্পিউটার প্রসেসও করছে, প্রসেস করে নিজের মধ্যে রেখে দিয়েছে, দেখাচ্ছে ডিসপ্লে। কম্পিউটার প্রসেস করছে আর নিজের মধ্যে রেখে দিচ্ছে, ডিসপ্লে দিচ্ছে না। গান চলছে, অ্যাকচুয়ালি গান চলছে, বাট স্পিকারে শোনা যাচ্ছে। তুমি দেখছো গান চলছে, লুপটা এগোচ্ছে, নিচে যে লুপটা থাকে এগোচ্ছে, আরে ইউটিউবে তো এগোচ্ছে লুপটা, মানে গান তো চলছে, যে গাওয়ার সে গাইছেও, আমি কেন শুনতে পাচ্ছি না? কারণ লুপ কমপ্লিট হচ্ছে না, সাইকেল কমপ্লিট হচ্ছে না, আউটপুট বেরোচ্ছে না। সেই জিনিসটা পড়াশোনাতে যখন ওইখানে কোনো কাজে আসে না, তখন পড়াশোনা দিয়ে কি করে কাজে আসে? তারপর ওইখানে বোরিং হতে শুরু করবো, ওইখান থেকে জিনিসটা নষ্ট হতে শুরু করবে। তো বোঝাও, বোঝানোর জন্য বন্ধুদেরকে জবরদস্তি ধরো, 5 টাকা দিয়ে আইসক্রিম খাও, আমার থেকে বুঝে যা ভাই, আমাকে 5 টাকা নেবে। তাহলে এরকম বন্ধুকে ধরেছো কেন? যে বন্ধুকে ধরো যে 5 টাকার আইসক্রিম না খেয়েই বুঝবে। তো তো একটা হচ্ছে আইদার যদি বন্ধুকে পাও বন্ধুকে বোঝাও, ধরো বন্ধুকেও পাচ্ছ না, মা বাবাকেও বোঝানো পাচ্ছ না, সেক্ষেত্রে নিজেই সেলফ এক্সপ্লেন করো, সেলফ এক্সপ্লেন, যে অ্যাজ নিজেকেই বোঝাচ্ছ, নিজেকেই বোঝাচ্ছ। আয়নার সামনে দাঁড়িয়ে করো, আয়নার সামনে না দাঁড়িয়ে এমনি ঘুরতে ঘুরতে করো, পাইচারি করতে করতে করো, যেই টপিকটা বুঝলাম, বোঝার পরে অ্যাজ এই টপিকটা নিজেকেই আর একবার বোঝাচ্ছি। তো কোনোভাবে আউটপুট নিয়ে এসো, যতক্ষণ না আউটপুট আনবে ততক্ষণ পর্যন্ত পুরো সাইকেল কমপ্লিট হচ্ছে না। কারণ তখন ওই স্পিকার, মানে স্পিকার ছাড়া গানের মতন সিচুয়েশন হবে, যে তুমি একটা কোনো একটা পার্টিতে গেছো, সেখানে ডিস্কো ডিস্কো হচ্ছে, এন্ড সাডেনলি গান হয়ে যাচ্ছে, স্পিকার অফ হয়ে গেছে, তুমি এমনি নেচে যাচ্ছ, তখন তোমাকে পাগলই বলবে। তো ঠিক আছে, বাড়ির লোক বলুন দরজা বন্ধ করে করো। বাড়ির লোক ততক্ষণ পাগল বলবে যতক্ষণ না পর্যন্ত আউটপুট বা রেজাল্টটা দেখতে পাচ্ছে। যখন দেখছি এইসব করে রেজাল্ট দারুণ আসছে, এটাই ট্রেন্ড, তখন বলবে এটাই ট্রেন্ড। বাড়ির লোকে কিছু চাই না, বাড়ি করে রেজাল্ট চাই, আর রেজাল্ট কি করে আনবে সেটা করার জন্যই কোর্সটা করছে। যা ইচ্ছা করো, ডু এভরিথিং, বাড়ির লোকের চাই রেজাল্ট। রেজাল্ট আনার জন্য যা কিছু করবে সেটাই শেখাচ্ছে। রেজাল্টটা কি করে আনবে, কিভাবে আনবে, বাড়ির লোকে কোনো ম্যাটার করে না, রেজাল্ট চাই, আউটপুট চাই। এমন একটা স্পিকার চাই যেখানে গান বাজে, তুমি গানটা বাজাবে, কেমন করে বাজাবে সেটাই শেখাচ্ছে। বন্ধুদের থেকে যে সমস্ত একটা বন্ধুদেরকে নিজের বোঝা টপিক এক্সপ্লেন করা, যেটা বোঝেনি সেটা বন্ধুদের থেকে বোঝার চেষ্টা, এই জিনিসটা গ্রুপ স্টাডির থ্রুতে তোমাকে মোটিভেট করবে, বুস্ট করবে, আন্ডারস্ট্যান্ডিং এ হেল্প করবে। নেক্সট টপিক হচ্ছে হার্ডেস্ট পার্টে কি কি থাকবে দেখে নাও, এই জিনিসগুলো লাগবে পুরো কনসেপ্টটা ক্লিয়ারিটি করলে। টেক্সট বুক স্টাডি থরলি, লাইন বাই লাইন যতটা সম্ভব হয়। টেক্সট বুকের এক্সারসাইজ সলভ করা, কারণ এক্সারসাইজ সলভ করা হচ্ছে অ্যানাদার ওয়ে অফ আউটপুট। তুমি কাউকে বলে বোঝাচ্ছ না, বাট লিখে বোঝাচ্ছ, নিজেই লিখে এক্সপ্লেন করার চেষ্টা করছো, নিজেকেই এক্সপ্লেন করার চেষ্টা করছো আমি লিখতে পারলাম কিনা। এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে তো খুবই এটা ইম্পর্টেন্ট, কারণ এক্সামিনেশনে কেউ মুখেও জিজ্ঞেস করবে না, যা বলবে যা জানো লিখেই দেখাও। তো এটাও হচ্ছে কাইন্ড অফ আউটপুট, যেটা তোমার বোঝার জায়গায় কাজে কাউকে বোঝানো, কাউকে এক্সপ্লেন করার কিছু পাচ্ছ না, সেখানে নিজে নিজেই এক্সারসাইজ সলভ করো। এক্সারসাইজের আনসার বিভিন্ন ওয়েবসাইটে অনেক জায়গাতে দিয়ে দেওয়া আছে, আজকালকার দিনে চেক করো। রেফারেন্স বুক প্রয়োজন অনুযায়ী স্টাডি করো, টিউশন টিচার, স্কুল টিচার এদের সঙ্গে রেফারেন্স করে রেফারেন্স বুকও স্টাডি করতে পারো। এই পুরো জিনিসটা স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি করা, সলিউশন চেক করা, সেলফ প্র্যাকটিস করা, এই জিনিসটা যত তুমি মোটিভেশন বাড়বে তত তোমার আসবে, ইনিশিয়ালি আসবে না। ইনিশিয়ালি যদি তুমি এই দুটোতে স্ট্রিক থাকতে পারো, এই দুটোতে যদি স্ট্রিক থাকতে পারো, যে টেক্সট বুকটা লাইন বাই লাইন স্টাডি করা, অ্যাট দ্য সেম টাইম যদি কোনো ক্লাস নোট স্টাডি মেটেরিয়াল থাকে সেটা স্টাডি করা, অ্যান্ড এক্সারসাইজ সলভ করা, এটাতে যখন তোমার পারফেকশন আসবে অ্যান্ড তুমি মোটিভেটেড ফিল করবে না আমার ভালো লাগছে জিনিসটা, তখন তোমার এইগুলোতে ইন্টারেস্ট আসা, মানে এগুলোর যত যে যত বেশি টাচে থাকতে পারবে তত তার সেখানে গ্রুমিং হচ্ছে, কম্পিটিটিভ ক্র্যাক করার চান্স বাড়ছে। কারণ কম্পিটিটিভ গুলো কম্পিটিশনের লেভেল জানো, লেটেস্ট যেটা এখন ইন্ডিয়াতে সব থেকে ট্রেন্ডিং কম্পিটিশন চলছে, সেটাতে বলছে যে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে রাফলি অ্যারাউন্ড 50 লাখের উপরে, অ্যান্ড সিট কটা, 1000টা। কিসের সিট? পিয়ন পোস্টের। অ্যাপ্লিক্যান্ট করা পিএইচডি হোল্ডার। এটা হচ্ছে এই মোমেন্টে আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন ইন্ডিয়াতে। 2019-20তে আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন ছিল 35% অফ ইন্ডিয়ান ইয়থ আর আনএমপ্লয়েড, সেটা বেড়ে এখন 45% আর আনএমপ্লয়েড। 45% আনএমপ্লয়েড কেন? কারণ তারা লার্নিং করা ছেড়ে দিয়েছে, পিএইচডি ডিগ্রি পকেটে ঢুকিয়ে এটা ভেবে নিয়েছে আমার সব শেখা হয়ে গেছে, আমি একদম নেক্সট টু গড হয়ে গেছি।
ডিগ্রি ইজ নট দ্য ইম্পর্টেন্ট, নলেজ ইজ দ্য ইম্পর্টেন্ট। বারবার বলছি, কারণ ডিগ্রি যদি ইম্পর্টেন্ট সত্যি হতো তাহলে পিএইচডি হোল্ডারদের সব থেকে টপ পজিশনে থাকা উচিত ছিল, কারণ ওটাই তো হায়েস্ট লেভেল অফ ডিগ্রি। টপ পজিশনে কারা আছে? যাদের ডিগ্রি নেই বেসিক্যালি, তারা পিএইচডি হোল্ডারদের হায়ার করে। কেন হচ্ছে? কারণ নলেজ আছে। তো নলেজ, এবার এবার তুমি গেমটা কি খেলতে পারো, ইন্টেলিজেন্টটা কি গেম খেলবে, নলেজটাও নেবে, ব্যাকআপের ডিগ্রিটাও রাখবে। কারণ শুধু নলেজ নিয়ে একটু হার্ড লাইফ হয়ে যায়, শুধু ডিগ্রির তো কোনো ভ্যালুই নেই। ইন্টেলিজেন্টরা নলেজও নেবে, রিকোয়ার্ড ডিগ্রিটুকুও রাখবে, রিপোর্ট ঠিকঠাক ভাবে কমপ্লিট করবে। এটার জন্য যে টোটাল একটা হ্যাবিট আর এনভায়রনমেন্টের দরকার, এই জিনিসটা এখান থেকে তোমাকে ডেভেলপ করতে হবে। নেক্সট হচ্ছে স্টাডি প্ল্যানিং এর জন্য এইটা খুব ইম্পর্টেন্ট, যে প্ল্যান ইওর ফাইনাল রিভিশন। যখন তুমি ডে টু ডে লাইফে পড়ছো, যে টেক্সট বুক পড়ছো, এক্সারসাইজ সলভ করছো, রেফারেন্স বুক স্টাডি করছো, ভিডিও দেখছো, স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি করছো, যা যা করছো, ওই স্টাডি করার সময়তেই ফাইনাল ডেতে, এক্সামের ঠিক আগের দিনকে বা দুদিন আগে, এক্সামের আগে দুদিন ছুটি আছে, ওই দুদিনে কি রিভিশন করবে ওইটা রেডি করে ফেলতে হবে। ওটা রেডি করার জন্য আলাদা টাইম দিলে হবে না। অর্থাৎ পড়তে পড়তেই তোমাকে ব্র্যাকেট দিয়ে নিতে হবে, মার্ক করে নিতে হবে, হাইলাইট করে নিতে হবে, প্রয়োজন হলে বইতে যদি জিনিসটা গুছিয়ে না লেখা থাকে গুছিয়ে লিখে নিতে হবে। বইয়ের পাশে শর্ট নোট নিয়ে নিতে হবে, যে আলাদা করে খাতায় নোট করার টাইম নেই, বইয়ের পাশে শর্ট নোট নিয়ে, যাতে এক্সামের আগের দিনকে বা তার দুদিন আগে আমার যেন সব লাইন বাই লাইন পড়তে হয় এরকম সিচুয়েশনই না তৈরি হয়। বা কোনো একটা ধরো টপিক আছে, সেই টপিকের জন্য দারুণ একটা ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটাকে মুখস্থ করে নিতে হবে, যাতে টপিকের দিকে লাইনের দিকে চোখই না যায় এক্সামের আগের দিন রিভিশনের জন্য। তো এক্সামের আগের দিন এক্স্যাক্টলি কি কি রিভিশন করতে চলেছি, ওই প্ল্যানিং ডিউরিং ইওর স্টাডি রেডি করে রাখতে হবে, যাতে এক্সামের আগের দিন আমি কুইক রিভিশন করতে পারি। আমি শুধু ডায়াগ্রাম দেখবো এই টপিকটা, আমি এই টপিকটা শুধু রিয়াকশনের ইকুয়েশনটা দেখবো, আমি এই টপিকটা শুধু ফর্মুলাটা দেখে যাবো, ফর্মুলা দেখলে আমার বাকি জিনিস মনে পড়ে যাবে। তো কোনটুকু তুমি এক্সামের ঠিক আগের দিন দেখবে, সবটাই এক্সামের আগের দিন দেখার একটা ট্রেন্ড থাকে, সবটাই দেখে যেতে হবে, তাহলেই বোধহয় পারবো, না হলে পারবো না। ওই ট্রেন্ডটা এই কারণে তৈরি হয় কারণ এক্সামের আগের দিনকে ঠিক কতটুকু দেখবো ওইটা ডিসাইডেড হয়নি, ওটা পড়ার সময় সময় ডিসাইড করতে করতে যেতে হবে যে এইটুকু ব্র্যাকেট আমার এক্সামের আগের দিনের লাইনের জন্য, বা হাইলাইটার করে রাখো, ব্র্যাকেট দিয়ে রাখো, বা চারটে প্যারাগ্রাফ লেখা আছে, ওই চারটে প্যারাগ্রাফে চারটে পয়েন্ট আছে, ওই পয়েন্টটা প্যারাগ্রাফের পাশে হেডিং ফর্মে দেওয়া নেই, ওই হেডিংটা দিয়ে নেওয়া। হ্যাঁ, তাহলে আমি আগের দিন তো প্যারাগ্রাফটা করবো না, শুধু হেডিংটাও দেখবো, হেডিংটা দেখলে আমার মনে পড়ে যাবে, ফর্মুলাটা দেখে নেওয়া। তো কিভাবে এক্সামের আগের দিনটাকে দেখবে, ওটাকে আগে থাকতেই প্ল্যান করা রেডি করতে হবে, আদারওয়াইজ এক্সামের আগের দিনকে এই ফিলিং নিয়ে আসবে যে আমাকে সবটা দেখতে হবে, যেটা দেখে যাবো না ওটাই বোধহয় পারবো না, এরকম একটা লো কনফিডেন্স আগে থাকতেই ঢুকে যাবে, যে আমি যদি ওইটা দেখে না যাই, ওইটা এটাও হাতড়াচ্ছে, ওটাও হাতড়াচ্ছে, সেটাও হাতড়াচ্ছে, এই সিচুয়েশনটাই তৈরি হবে। আগে থাকতে আমি দেখে যাইনি আর আমি কিছুই পারছি না, এরকম একটা মনে ঢুকে যাবে। এক্সাম হলে গিয়ে যদি বাই চান্স না পারো, তখন এটাই মনে হবে আগে থাকতে দেখে আসিনি বলেই আজ পারিনি। এই এই রং ফিলিংটা বুস্টেড হয়ে যাবে ফার্দার। ওটা পারোনি আগে থাকতে দেখে আসেনি বলে না, ওটা পারোনি এই কারণে জানতে, কিন্তু ওটা আগে থাকতে দেখে আসার জন্য যে প্ল্যানিংটা দরকার, ওই প্ল্যানিংটা ছিল না। একটুখানি প্ল্যানিং থাকলে ওই পয়েন্টটুকু তুমি দেখে আসতে পারবে আর তুমি জিনিসটা তো নামিয়ে দিতে পারবে, কিন্তু ওই জায়গাটা মিস হয়ে গেছে। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের বাইরে যে সমস্ত স্টুডেন্টসরা জড়ো হয় এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে, ওই স্টুডেন্টদের যদি ইন্টারভিউ নাও, দেখবে এরকম ইউটিউবে প্রচুর ইন্টারভিউ আছে যেটা কম্পিটিটিভ এক্সাম থেকে বেরিয়ে আসার পরে ইমিডিয়েট রিয়াকশনে জিজ্ঞেস করা হয়। ফার্স্ট হচ্ছে এই আনসারটা আসে, জানতাম বাট পারিনি। এরকম আনসার আসে না কোয়েশ্চেন এমন টাফ এসেছিল জানতামই না অর্ধেক জিনিস, খুব কম আসে জানতাম, আরে এ তো সোজা কোয়েশ্চেন, আরে এটা তো জলের মতন কোয়েশ্চেন ছিল, আরে এটা তো এই যে টপিক গুলো সব জানতাম কিন্তু ওই মুখে আসছে না, পেটে আসছে, মুখে আসছে না। তো জানতাম বাট মনে আসেনি, কেন? ওই আউটপুটে সাইকেল আইদার কমপ্লিট হয়নি, যে কাউকে এক্সপ্লেন করা, লেখা, প্র্যাকটিস করা, ওই জন্য মনে আসেনি, অথবা এক্সামের আগের দিনে কি প্ল্যান করবে, কিভাবে প্ল্যান করবে, কতটা পড়বে, সেই প্ল্যানিংটা রেডি নেই, পড়ার সময় সময় সেই প্ল্যানিংটা রেডি করতে করতে পড়োনি, মানে এক্সামের আগের দিনকে হাতে রেখেছো, খানিক দেখে গেছো, খানিক দেখে যেতে পারোনি, আর যেই দেখে যেতে পারোনি মনের মধ্যে কনফিডেন্স লো হয়ে গেছে যে আমি ওদের দেখে যেতে পারলাম না, ওটা পারবো না। চলে আসি মাইন্ড গেমের পোর্শনটা, এটা খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন পেপার দেখে তোমাকে রিড করার চেষ্টা করতে হবে এক্সামিনার কি আনসার চাইছে, নিজেকে এক্সামিনারের জায়গাতে তুলতে হবে, যে তুমি যদি এক্সামিনার হতে ওই কোয়েশ্চেনটার, তুমি কি আনসার লিখতে, এই মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। তুমি ধরে এক্সামিনার, তাহলে তুমি স্টুডেন্টের থেকে কি আনসার এক্সপেক্ট করছো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট।
তোমাকে এক্সামিনার কি চাইতে পারে, এক্সামিনার কি ভাবতে পারে, কোয়েশ্চেন দেখে ওটা রিড করাটা ব্যাপার। একই কোয়েশ্চেনের আনসার অনেক রকম আমি ঘুরে যাই, এক্সামিনার অতটা চাইনি, ঠিক আছে, এক্সামিনার ওই পয়েন্টটা তো চাইনি, বাট তোমার ডাইরেকশন চলে গেছে ওই রকম এক্সপ্লেনেশন, তো সেখানে অবভিয়াসলি মার্কস চলে যাচ্ছে। তো কোয়েশ্চেন দেখে রিড করতে হবে এক্সামিনার কি চাইছে, এটা তখনই রিড করতে পারবে যদি ব্যাকগ্রাউন্ডে পুরো জিনিসটা ক্লিয়ার থাকে, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তোমার সবকিছু ক্লিয়ার আছে, তখন এক্সাম হলে বসে এই জিনিসটা ক্লিয়ার করতে পারবে যে এক্সামিনার চাইছে এটা। পড়ার সময় এইটাও খুব ইম্পর্টেন্ট, দেখবে যখনই পড়ছো তখন হয়তো তুমি বুঝতে পারবে অটোমেটিক্যালি, নিজেরও একটা ইনটিউশন কাজ করবে, স্কুল কলেজ টিউশন সেগুলো থ্রু দিয়েও কাজ করবে, যে এই প্যারাগ্রাফ থেকে অ্যাজ সাচ কোয়েশ্চেন আসার কিছু নেই, এটা জাস্ট বোঝানোর জন্য বুঝিয়েছে, এই জায়গাটা হয়তো কোয়েশ্চেনের জায়গা, এটা নিজেও বুঝতে পারবে, ওই জায়গাগুলো আইডেন্টিফাই করা শুরু করতে হবে যে এইখানটা কোয়েশ্চেনের জায়গা, এখান থেকে এই 2-3 রকমের কোয়েশ্চেন আসতে পারে, একটা হয়তো মানে কোয়েশ্চেন প্রেডিক্ট করা শুরু করতে হবে, একটা চ্যাপ্টার থেকে তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, একটা চ্যাপ্টার থেকে নাম্বার অফ কোয়েশ্চেন লিমিটেড, আনলিমিটেড কোয়েশ্চেন একটা চ্যাপ্টার থেকে এক্সামিনার তুলতে পারবে না, কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজে টুইস্টিং আনতে পারে, বাট কনসেপ্টে আনলিমিটেড কনসেপ্ট নেই একটা চ্যাপ্টার। তুমি যদি একবার পড়ার সময় কোয়েশ্চেন জেনারেটিং এরিয়া গুলো ধরে ধরে পড়তে শুরু করো, ফর এক্সাম্পল তুমি কোনো একটা টপিক পড়ছো, সেই টপিকের একদম ইন্ট্রোডাকশন পার্টটা আছে, তুমি জানো ওখানে কোনোদিনই কিছু কোয়েশ্চেন আসবে না, যা তোমার বোঝার সুবিধার জন্য হয়েছে, আচ্ছা, তারপরে দুটো সাব টপিকের মধ্যে দুটো ইম্পর্টেন্ট এরিয়া আছে, তুমি বুঝতে পারছো, কারণ ক্লাসেও পড়ানোর সময় বলা হয়েছে, এটাও বলা হয়েছে, 10 ইয়ার্সও ফলো করেছে, কোয়েশ্চেন প্যাটার্ন স্টাডি করেছে, দেখেছো এখান থেকে কোয়েশ্চেন উঠেছে বিভিন্ন রকম ভাবে, তুমি বুঝে যাবে যে এইখানে এটা হচ্ছে কোয়েশ্চেন জোন, এখান থেকে ডেটা চেঞ্জ করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসতে পারে, তার মানে এই জোনের আমাকে ফর্মুলা টর্মুলা সব রেডি করতে হবে, এটা 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 প্রেডিক্ট করতে হবে পড়তে পড়তে, প্রেডিক্ট করার ইনটিউশন দেখবে অটোমেটিক্যালি তুমি পাচ্ছ ফ্রম ইওর টিউশন, ফ্রম ইওর স্কুল, ফ্রম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন, এটা প্রেডিক্ট করার ইনটিউশন দেখবে জেনারেট হচ্ছে, কিন্তু এটা আইডেন্টিফাই করতে করতে না যাওয়ার কারণে এক্সামের আগের দিন তুই একই সিচুয়েশন হচ্ছে সবটাই মনে হচ্ছে রিভিশন করে যায়, এরপর সিচুয়েশন, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, কোয়েশ্চেন জেনারেটিং এরিয়া আইডেন্টিফাই করে, তুমি যখনই একটা টপিক থেকে 4-5টা কোয়েশ্চেনকে আইডেন্টিফাই করে নেবে, তুমি দেখবে ওই 4-5টা কোয়েশ্চেনের মধ্যে থেকেই কোনো একটা কোয়েশ্চেন হয়তো ঘুরেছে। ফর এক্সাম্পল যে কোনো টপিকের কেমিস্ট্রি রেসপেক্টে বলছি, ফিজিক্যাল প্রপার্টিতে অনেক কিছু লেখা থাকে, কোয়েশ্চেন যদি প্যাটার্ন ওঠাও দেখবে একটা ফিজিক্যাল প্রপার্টি কোনোদিন কোয়েশ্চেনে আসেনি, কারণ ওটা কোয়েশ্চেন জেনারেটিং এরিয়াই নয়, ওখান থেকে কোয়েশ্চেন আসবেই না, শুধু বোঝার জন্য ঠিক আছে পড়লাম বুঝলাম নলেজটা পেলাম, অন্য কোথাও হয়তো লিখতে গেলে সাপোর্টে এলো, বাট ফিজিক্যাল প্রপার্টি থেকে কোনোদিন কোনো কোয়েশ্চেন্সই আসেনি কেমিস্ট্রিতে, কারণ কেমিস্ট্রি চলছেই কেমিক্যাল রিয়াকশনস এর উপর বেস করে, তো কেমিক্যাল রিয়াকশন বেস কোয়েশ্চেন তো ওখানে এক্সপেক্ট, এইভাবে কোয়েশ্চেন জেনারেটিং এরিয়া গুলো আইডেন্টিফাই করতে করতে চলতে পারলে এক্সাম হলের আগের দিনকে, এক্সামের ডে এর আগের দিনকে অনেক বেনিফিট পাবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাই ফিনিশ করেছো আগের দিনকে আহির তোমাকে এটাও বলেছি, একটা চ্যাপ্টার স্টার্ট করলে ওটা ফিনিশ করতে হবে, দেন নেক্সট চ্যাপ্টার মুভ করার চেষ্টা, এটাও হাফ ডান ওটাও হাফ ডান, মেসি তৈরি হবে, তোমার মনে কি ফিলিং আসবে এই ফিলিংটা দিয়ে দিচ্ছি, কেমন ফিলিংটা দেখো, ফর এক্সাম্পল তুমি আগের দিনকেই বলেছি প্ল্যান করার সেন্সে বলেছি টু ডু লিস্ট বানানো, তুমি টু ডু লিস্টে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার একটা দিনের প্ল্যান, ঠিক আছে, একটা ডে এর প্ল্যান মানে রেখেছো 1 2 3 4 5 6 7, এবারে দুটো সিচুয়েশন দিচ্ছি, প্রথম সিচুয়েশনে তুমি 1 নাম্বারটা কিছুক্ষণ করলে, কমপ্লিট হলো বা হলো না, অনেকটাই নিয়ার টু কমপ্লিট হয়তো, তুমি ব্রেক নিলে, ব্রেক নিয়ে 1 নাম্বারটাকে ছেড়ে দিলে, 2 নাম্বারটা করলে, মাথায় আছে 1 নাম্বার একটু হলেও বাকি আছে, একটু বা অনেকটা খানিকটা বাকি আছে, 2 নাম্বারটা স্টার্ট করলে, 2 নাম্বারটা খানিকটা করলে হয়তো শেষ করলে, দেন ব্রেক নিলে, 3 নাম্বারে ঢুকলে, 3 নাম্বারে খানিকটা করলে না, আবার ব্রেক হলো, 3 নাম্বার অব্দি যখন তোমার হয়ে গেছে, মোটামুটি আমি ধরে নিতে পারি হাফ অফ দ্য ডে ওভার, 3টা পেরিয়ে গেছে, মোটামুটি 4টে 5টা বেজে গেছে, 4টে 5টার সময় তোমার ফিলিংটা কি তৈরি হবে বলে দিচ্ছি, একটাও তো শেষ হলো না, না একটা শেষ হয়েছে, না 2 নাম্বারটা শেষ, না 3 নাম্বারটা পুরোপুরি শেষ, এইটা যে ডিপ্রেশন, এই 3টা তো ভুলে যাওয়ার পরে আর হবে না ওই দিনে, 3 নাম্বারের শেষে যখন এই ডিপ্রেশনটা তৈরি হবে যে একটাও করলাম খানিক, দুইটাও খানিক করলাম, তিনটাও খানিক করলাম, কিন্তু একটা তো ফিলিং অফ কমপ্লিশন নেই, কমপ্লিট করেছি এই ফিলিংটাই তৈরি হয়নি, তখন এই 3টে তো ওই দিনে আর অন্তত হবে না, কারণ ওই বাকি দিনটা মনে হবে কোনটা করব, এইটাই শেষ করব না নতুনটা করব, কিটা মেসি মেসি হয়ে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে ছড়াচ্ছি বসে বসে, বাকিটা আর হবে না। এবারে নেক্সট ফিলিংটা দিচ্ছি, তুমি 1 নাম্বারটা পুরোপুরি কমপ্লিট করেছো 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা নিয়ে, ইউ গিভ আ টিক টু দ্যাট,
কারণ ইমিডিয়েট ফিলিং আসবে এক কমপ্লিট, আসবে কিনা, যে তুমি কমপ্লিট করলে 2 ঘন্টা 2.5 ঘন্টা নেবে, বাট কমপ্লিট করলে and তুমি টিক মেরে দিলে, ইউ উইল হ্যাভ আ ফিলিং দ্যাট কমপ্লিট। 2 নম্বরে টিক মেরে দিলে, 3 নম্বর হয়ে গেল টিক মেরে দিলে, হাফ অফ দ্য ডে এখানে ধরলাম ওভার, হাফের থেকে ধরলাম একটু বেশি ওভার হয়ে গেছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য, ধরো 7টা বেজে গেছে সন্ধ্যে, তোমার এটা 4টে পর্যন্ত ফিনিশ করার টার্গেট নিয়েছিল, 7টা বেজে গেছে, তখন তোমার কাছে কি ফিলিং থাকবে, 3টে কমপ্লিটেড, ক্লিয়ার কাট টিক পড়ে গেছে। তার মানে বাকি 4 5 6 এর মোটিভেশন তখন থাকছে না চলে যাচ্ছে, থাকছে। তারপরে অর্থাৎ 6 নম্বরটা না, বাট চেষ্টা করলে আরো 2টো টিক পড়ে যাবে। কোথায় কাজটা এগোলো, ফিলিং অফ কমপ্লিশন যেখানে আছে কাজ ওখানেই, যেখানে ফিলিং অফ কমপ্লিশন নেই ওখানে কাজ এগোচ্ছে, হয়ে যাবে। যখনই একটুখানি এগোয় তখনই মনে হয় পরেরটা হয়ে যাবে, যখনই একটাও এগোয় না তখনই মনে হয় আর হবে না, মাইন্ডটাই অফ হয়ে যায়, মুডই অফ হয়ে যায়, মনে হয় বাকিটা করবো না, কালকে দেখবো, আবার হলোই না, দিয়ে এদিক ওদিকের কাজে গেম খেলা এই ওই সেই, তখন ডিস্ট্রাকশন ঢুকতে থাকে, তুমি ডিস্ট্রাক্ট হয়ে গেছো ততক্ষণ, অলরেডি ডিস্ট্রাক্ট হয়েছো কারণ প্রথম 3টেকে কমপ্লিট করো, কমপ্লিট করার পরে অর্ধেকটা করেছো, অর্ধেকটা করলে তুমিও জানো না অর্ধেক পেন্ডিং জিনিস এখানে সবসময় চোবে, তোমার বইতে কিছু এফেক্ট হচ্ছে না, পুরো কোর্সের পারপাসটা কি বই কেমন করে পড়াবে শেখাচ্ছি, এটাকে কেমন করে রেডি করবে শেখাচ্ছি, পুরো পারপাসটা চলছে এইখানে। তুমি ভেবে দেখো টেকনিক্যালি দেখতে গেলে কিন্তু তুমি বইতে 10 পাতা হলেও পড়েছো, তো তোমার ফিলিং অফ স্যাটিসফ্যাকশন থাকা উচিত, 10 পাতাও তো পড়েছি, কিন্তু টার্গেট নিয়েছিলে যেহেতু 13 পাতা, তোমার কাছে কি ফিলিং আছে, 3 পাতা পড়িনি, তুমি নিজেকে ক্রিটিসাইজ করছো না নিজেকে মোটিভেট করছো, ক্রিটিসিজম কার ভাল লাগে, সে অন্য কেউ করুক আর নিজেই নিজেকে করুক, তুমি নিজেকে ক্রিটিসাইজ করো, আমি 10 পাতা টার্গেট নিয়েছি, আমি 10 পাতা পড়েছি, আমি টিক মেরে দিয়েছি, মানে তুমি মোটিভেট হয়ে গেল। আমি 13 পাতা টার্গেট নিয়েছি, 13 পাতা টাইমে হয়নি, আমি একটু এক্সট্রা টাইম নিয়ে 13 পাতা কমপ্লিট করে নিয়েছি, তুমি নিজেকে মোটিভেট করো। So how can you expect motivation from the outsource when you are not motivating yourself? মা বাবা বন্ধু বান্ধব টিচার তোমাকে তখনই মোটিভেট করবে না when you value yourself। নিজেকে ভ্যালু দাও, নিজেকে মোটিভেশন দাও, যে আমি 10 পাতা টার্গেট নিয়েছি, 10 পাতা কমপ্লিট করেছি, টিক মেরে দিয়েছি, টপিক কভার করেছি, দেন আমি নেক্সট টপিকে মুভ করছি। তবে গিয়ে তুমি যখন নিজেকে ভ্যালু দেওয়া শুরু করবে, তোমার অ্যাটিটিউড এটা গ্রো করবে, তখন তোমার সবাই ভ্যালু দেওয়া শুরু করবে। টাইম ম্যানেজমেন্ট আগের দিন এগুলো ডিটেল ডিসকাশন করেছি। লাস্ট স্লাইডে চলে আসি, এক্সাম ডের এক্স্যাক্টলি মাইন্ডসেট থাকবে, এগুলো তো প্রিপারেশন স্টেজটা হলো মোটামুটি, এক্সামের 1 দিন বা 2 দিন আগে থেকে এক্সাম ডে পর্যন্ত কি মাইন্ডসেট থাকবে। তো এক্সাম ডেতে ফার্স্ট ইউ শুড লুক গুড, তোমার কনফিডেন্স থাকে, লুক গুড মানে প্রপার ড্রেস, সেটা স্কুলের ইউনিফর্ম কলেজের ইউনিফর্ম যেটাই থাকছে, প্রপার হেয়ার স্টাইল এন্ড এভরিথিং, ইউ শুড লুক গুড, টাইমলি স্নান করে নেওয়া, এখানে ইউজ পারফিউম। তো নিজেকে যত স্মার্ট অ্যান্ড প্রেজেন্টেবল থাকতে পারবে নিজের কাছে, অন্য কারো কাছে না, কেউ ওদিনকে তোমাকে দেখবে তার জন্য না, নিজের কাছে যতটা স্মার্ট অ্যান্ড প্রেজেন্টেবল থাকতে পারবে, তত তোমার কনফিডেন্স কোথাও না কোথাও মনে হবে যে আমি ঠিক আছে, আমি করে দেবো, যতটা ফিটেড লাগতে পারবে নিজের কাছে নিজে, ঠিক আছে। তো ইউ শুড গিভ সাম টাইম অন ইউর প্রেজেন্টেশন, যে তুমি হ্যাঁ যাচ্ছি এক্সামের আগে, আমি ভালো ইউনিফর্ম করেছি, ইন করেছি, টু পলিশড আছে, অল দিস, চুল ঠিকঠাক মতন স্টাইলে আছে, ক্লিয়ার, পারফিউম ইউজ করেছি, যদি পারফিউম ইউজ করার ইচ্ছা থাকে, তো অলওয়েজ ইউ শুড লুক গুড অ্যান্ড স্টাইলিশ অ্যাবাউট ইউর সেলফ, মানে তুমি যেরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাও, নিজের স্টাইল যেরকম করে ডেভেলপ করতে চাও, ঠিক সেরকম যেন তুমি লাগছো এইভাবে নিজেকে প্রেজেন্ট করো। এক্সাম ডে ফার্স্ট এটা কাজ, সকালবেলা উঠে স্নান টান করে এটা কাজ। নেক্সট হচ্ছে বন্ধুদের সঙ্গে ওদিকে গসিপ, আননেসেসারি চাওয়াস অ্যাভয়েড করা। এমন না যে তোমাকে পড়াটা নিয়েই ভাবতে হবে, এক্সামের টপিকটা নিয়েই ভাবতে হবে, বাট গসিপ অ্যান্ড চাওয়াসকে অ্যাভয়েড করতে হবে। এক্সাম হলের সামনে বন্ধুদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে ওখানে গসিপ করা, আলাদা দাঁড়াবে, আলাদা আলাদা থাকবে। ক্লিয়ার কাট আইসোলেশন, গ্রুপ স্টাডিজ সিন ওভার হয়ে গেছে, এখন সোলো প্লে, ঠিক আছে। তো একদম ক্লিয়ার কাট আইসোলেশনে থাকা, এক্সাম হলের বাইরে যখন ওয়েট করছো, যখন যাচ্ছ, স্কুল বাসে যাও, যেখানে যাও, গসিপ করতে করতে গান করতে করতে যাওয়া, ওসবে চিল বাড়ে, কিছু বাড়ে না, স্কুল বাড়ে, রিল্যাক্সেশন বাড়ে, উল্টা টেনশন বাড়ে ওসব। এক্সাম হলে ঢোকার আগে মনে হয় এতক্ষণ এই গান গল্প করতে গিয়ে দেখা গেল আমার কি পড়েছিলাম যেন ভুলে ভুলে যাচ্ছে,
এক্সাম হলে ঢোকার পর এরকম মনে হয়। তো ওই দিনটাতে একটু ক্যাওস অ্যান্ড গসিপ অ্যাভয়েড করা, পড়ার কথাও জিজ্ঞেস করার দরকার নেই, কার কথা পড়া হয়েছে না হয়েছে কি হয়েছে, নিজেও ভাবার দরকার নেই পড়ার টড়ার কথা, কিন্তু গসিপটাকেও অ্যাভয়েড করা। 3 নাম্বার হচ্ছে এক্সাম হলে ঢোকার ঠিক 2 থেকে 3 মিনিট আগে, মানে দরজা দিয়ে ঢুকছো, নিজের রোল নাম্বার মিলিয়ে নিয়েছো, দরজা দিয়ে ঢুকছো, একটু রিল্যাক্স করে নেওয়া 2-3 মিনিট আগে। রিল্যাক্স করার বিভিন্ন মেথডস হতে পারে, লাইক তুমি নিজের রোল নাম্বারটা দেখে নিলে, তারপরে একটু মুখে চোখে জল দিয়ে এলে, একটু জাস্ট বাইরে একটা রাউন্ড দিয়ে এলে, তো ঢোকার জাস্ট 2-3 মিনিট আগে নিজেকে যতটা সম্ভব হয় কাম ডাউন করা, কারণ এরপরে অ্যাড্রিনালিন রাশ শুরু হবে। জাস্ট বাঘ যেরকম শিকার করার আগে নিজেকে একটু এরকম শান্ত রেখে যতটা সম্ভব কাম ডাউন অ্যান্ড আইসোলেশনের থ্রু দিয়ে যে জাম্পটা মারে, একদম সেইভাবে নিজেকে 2-3 মিনিটের জন্য মুখে চোখে জল দিয়ে নাও, একটু জাস্ট আলাদা কোথাও দাঁড়িয়ে থাকো, এমনি র্যান্ডম কিছু ভাবো, পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবো, এনিথিং। যদি টেনশনও হচ্ছে টেনশনটাও আলাদা এনজয় করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করলে টেনশন কিছু কমে। তো ওই সময়টাতে 2-3 মিনিটের জন্য চেষ্টা করো যতটা সম্ভব ডিপ ব্রেথ নাও, ডিপ ব্রেথ নিলে দেখবে একটু রিল্যাক্স লাগে। যতটা সম্ভব ওই সময়কে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করা 2 থেকে 3 মিনিট আগে এক্সাম হলে ঢোকা, মানে স্টার্ট হওয়ার এক্সাম। কোয়েশ্চেন পেপার থরলি পড়া মাস্ট। প্রথম কোয়েশ্চেন পড়ি আনসার লিখতে শুরু করে দিলাম, নেভার। থরলি পুরো কোয়েশ্চেন প্রথম থেকে শেষ অবধি পড়ো, অথবা শেষ থেকে প্রথম অবধি পড়ো, এনিথিং। মানে এখানে আমি সাজেস্ট করি প্রথম দুটো কোয়েশ্চেন পড়ার পরে যদি মনে হয় ক্র্যাকেবল, প্রথম দুটো কোয়েশ্চেন পড়ার পরে যদি মনে হয় কোয়েশ্চেন ক্র্যাকেবল, প্রথম থেকে পড়া কন্টিনিউ করো। প্রথম দুটো কোয়েশ্চেনে যদি মনে হয় এই কোয়েশ্চেন দুটো জানি না কি করবো, কোয়েশ্চেন পেপার উল্টে দাও, শেষ থেকে কোয়েশ্চেন পড়া শুরু করো। প্রথম দুটো কোয়েশ্চেনে ডিসাইড হয়ে যাবে ব্যাপারটা, যে তোমার এক্সাম হলে তুমি কনফিডেন্টলি একটা চলেছো না তোমার কনফিডেন্স চলে গেছে। তাই যদি প্রথম দুটো কোয়েশ্চেনে তুমি মনে করো হ্যাঁ ক্র্যাক হয়ে যাবে, আমি জানি আমার জানা কোয়েশ্চেন, তুমি প্রথম থেকে পর কোয়েশ্চেন করতে করতে যাও। প্রথম দুটো কোয়েশ্চেনে যদি মনে হয় না আমি পারবো না, আমি জানি না, আমাকে ভাবতে হবে, বা ভেবেও পারবো কিনা শিওর নই, কোয়েশ্চেন পেপার টার্ন করো, শেষ থেকে কোয়েশ্চেন। কিন্তু ফার্স্ট রাউন্ডে পুরো কোয়েশ্চেন পেপারটা গো থ্রু করা, কি কোয়েশ্চেন্স আছে, যাতে তোমার মাইন্ড ম্যাপটা ক্লিয়ার হয়ে যায় যে এই আমাকে দিতে হবে। আর নেক্সট ইমিডিয়েট হচ্ছে কোয়েশ্চেন সিলেক্ট করে নাও। কোয়েশ্চেন সিলেক্ট করার মেথড হচ্ছে অলওয়েজ ইজি টু টাফ। প্রচুর এক্সামিনেশন এই কারণে খারাপ হয়েছে, একটা ফালতু অঙ্কের পিছনে টাইম চলে গেছে। এক্সাম হলটা আগের দিনও বলেছি, টাইমের রেসপেক্টে বলেছি, এরকম জরুরি নয় যা দিয়েছে সব লিখে আসতে হবে। জরুরি এটা যেটা লিখে এসেছি সেখানে যেন পেন ছোঁয়াতে না পারে, সবটা লিখে আসতে হবে, সবটা খেতে হবে, সবটা চলতে হবে, এইটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেটা লিখেছি ওটাতে যেন পারফেকশন। সেক্ষেত্রে কোয়েশ্চেন পেপার সিলেকশন সবসময় এইভাবে করবে, কোয়েশ্চেন সিলেকশন যেটা ইজি ওটা আগে করব, যেটা ইজি সেটা আগে করব, যেটা ইজি সেটা আগে করব, যেটা টাফ একটা দুটো করার পরে পাচ্ছি না পরে পরে। এক্সাম হলটা তোমার ইন্টেলিজেন্স চেক করার জায়গা নয়, এক্সাম হলটা মার্কস তোলার জায়গা। ইন্টেলিজেন্স চেক করার অনেক জায়গা আছে, ক্লাসরুমে দেখাও ইন্টেলিজেন্স, টিচারকে 4টে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করো, টিচারের 4টে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন আনসার দাও, তোমার যারা যারা ক্রাশ আছে তারা ইমপ্রেস হয়ে যাবে তোমার উপর। এক্সাম হল ইন্টেলিজেন্স দেখানোর জায়গা নয়, এক্সাম হল মার্কস তোলার জায়গা। মার্কস তুলতে গেলে ইজি কোয়েশ্চেনকে আগে টার্গেট করতে হবে। আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলছি, ক্লাস 11-এর এক্সপিরিয়েন্স। তো সেইবারে ক্লাস 11-এর হাফ ইয়ারলিতে আই ফেইলড ইন কেমিস্ট্রি, আই গট 8 জাস্ট আউট অফ 50। তো এবারে আমাদের বলা হয়েছিল ম্যাথসের কোয়েশ্চেন প্রচুর টাফ আসবে, অবভিয়াসলি সেটা একটা মিসগাইডেন্স ছিল। স্কুল থেকে এটাই বলা হয়েছিল ম্যাথসের কোয়েশ্চেন প্রচুর টাফ আসতে চলেছে, আর কেমিস্ট্রি কোয়েশ্চেন প্রচুর টাফ এসেছিল। আর কেমিস্ট্রি কোয়েশ্চেন এতটাই টাফ এসেছিল, আমি তার মধ্যে আবার শর্ট কোয়েশ্চেন ছিল যে কটা 20 মার্কসের, ওই 20 মার্কসের শর্ট কোয়েশ্চেন নিয়ে আমার 3 ঘন্টা বেরিয়ে গেছে। পরে লং কোয়েশ্চেন গুলো তুলনামূলক ইজি ছিল, যেগুলো অ্যাটেম্প করলে হয়তো আমার মার্কস 20-25 দিয়ে যেতে পারতো। বাট এই শর্ট কোয়েশ্চেন আমাকে সলভ করতেই হবে, নিজের ইন্টেলিজেন্স এখনই দেখাতে হবে যে আমি এই কোয়েশ্চেনটা পাচ্ছি না, এতটা কিছু পড়ে এসছে এইগুলো, এই ইজি কোয়েশ্চেনটা পাচ্ছি না, ইগো বুস্ট হয়ে গেছে এই কোয়েশ্চেনটা। তারপর আবার স্যারেরা ক্লাস এসে বলে দিয়ে গেছে এই 3-এর 2 নাম্বার কোয়েশ্চেনটা মনে হয় না তোদের দ্বারা হবে, আর ইগো বুস্ট হয়ে গেছে, আর 3-এর 2 নাম্বারটা নামিয়ে যেতেই হবে, 2ই পাই না কেন। তো ওই সমস্ত ট্র্যাপ অ্যাভয়েড করতে হবে, ইগোকে অ্যাভয়েড করতে হবে। মার্কস তুলতে এসছে এখানে, তার নিজের ইন্টেলিজেন্স দেখাতে আসেনি। ইজি কোয়েশ্চেন ফার্স্ট, টাফ কোয়েশ্চেন না, হলো হলো, না হলো না হলো। আর কি বলছে লেখার স্ট্র্যাটেজিতে পয়েন্ট ওয়াইজ আনসার, যেটা বারবার বলি, যেখানে ডায়াগ্রাম দেওয়া পসিবল ডায়াগ্রাম, যেখানে ফ্লো চার্ট তৈরি করা পসিবল ফ্লো চার্ট। কারণ কোনো এক্সামিনারের হিস্ট্রি জিওগ্রাফি পড়তে ইচ্ছা হয় না, যত কম্প্যাক্ট অ্যান্ড শর্ট আনসার থাকবে এক্সামিনার তত হ্যান্ড রাইটিং যতটা ভালো রাখতে পারবে, নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবে, এগুলো জেনারেল ব্যাপার জানাই। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এখানে, অ্যাডাপ্টিং এক্সামিনেশন ডিউরিং রিভিশন। ভালো করে শুনে নাও, খুব কাজে দেবে।
ধরো এক্সামের আনসার লেখা শেষ হয়ে গেছে 10 মিনিট আগে, যা পারবে পারবে, পেরেছো, যা হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে। ওই 10 মিনিটের জন্য ইমিডিয়েট রিভিশন করতে বসবে না যে হ্যাঁ কি লিখেছি না লিখেছি। ওইখানে ব্রেক নেবে, স্ট্রেট রুম থেকে বেরিয়ে যাবে, টয়লেট যাচ্ছি এই যাচ্ছি ওই যাচ্ছি যাও কাটা করে বেরিয়ে যাবে, অ্যান্ড বেরিয়ে গিয়ে চোখে মুখে জল দেবে, টয়লেট যাও আর না যাও। চোখে মুখে জল দিয়ে যখন ঢুকবে, ওই ঢোকার সময়টা খুব ইম্পর্টেন্ট। এইটা ভাবতে ভাবতে ঢুকতে হবে যে আমি এখন আমার নিজের খাতাটা চেক করতে চলেছি, আমার নিজের খাতা আনসার লিখে রাখা আছে, আই এম দ্য এক্সামিনার। নিজের মাইন্ডসেটটাকে এক্সামিনি থেকে এক্সামিনারে কভার করতে হবে। এটাকে আগেও বলছিলাম, মাইন্ড গেমটা খেলতে হবে যে আমাকে এক্সামিনার হতে হবে এখন, নিজের খাতায় চেক করার। আমাকে এক্সামিনার হয়ে নিজের খাতা চেক করা মানেটা কি, আমাকে নিজের খাতা থেকে ভুল বার করতে হবে মার্কস কাটার জন্য। দেখবো অনেক সিলি মিস্টেক্স চোখে পড়ছে। কেন চোখে পড়ে না বলে দিচ্ছি। সবটাই বললাম না, যখন অডি কিনতে বেরোবে দেখবে রাস্তায় শুধুই অডি যেন চলছে, অন্য কোনো গাড়ি চলছে না। মার্সিডিজ কিনতে বেরোলে দেখবে শুধুই মার্সিডিজ যেন রাস্তায় পড়ছে, অন্য কোনো গাড়ি চলছে না। যেগুলো যাই লিখেছ, কোথায় সিলি মিস্টেক বাঁচবে অনেক। এটা হচ্ছে সিলি মিস্টেক বাঁচানোর জন্য। কেন হয়, ছোট ছোট ভুল, যেগুলো ভুল হয়েছে, স্পেলিং মিস্টেক হয়েছে, কোনো সিলি মিস্টেক হয়েছে, 10^23 লিখেছিলে 22 হয়ে গেছে, অনেক সিলি মিস্টেক হয়। কেন হয়, কেন এটা চেঞ্জ ওভার করাটা ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে যখন তুমি ওই ফ্লোতেই ধরো রিভিশন করতে বসেছো, ধরো তুমি এক্সাম হয়ে গেছে 10 মিনিট বেঁচে আছে আর ওই ফ্লোতেই রিভিশন করতে বসেছো, তুমি তখন অ্যাজ স্টুডেন্ট মাইন্ডসেট থেকে নিয়ে বসেছো। আর স্টুডেন্ট মাইন্ডসেটটা কি সবসময় হোপে চলে যে আমি যা লিখেছি ঠিকই লিখেছি বোধ হয়, আমি যা তুক্কা লাগিয়েছি ঠিকই তুক্কা লাগিয়েছি মনে হয়, আমি বোধহয় যা লাগিয়েছি নেগেটিভ মার্কস আসবে না, এটা ঠিকই হবে মনে হয়, এটা বি অপশনটাই ঠিকই। স্টুডেন্টস মাইন্ডসেট অলওয়েজ হোপে চলে যে আমি যা লিখেছি ঠিকই লিখেছি। যখন তুমি মাইন্ডে ফিট করে নিচ্ছ আমি যা লিখেছি ঠিকই লিখেছি, তোমার একটা ভুলও চোখে পড়বে না, চোখের সামনে থাকবে। যখন তুমি এবার এই মাইন্ডসেটে ঢুকছো, একটু বাইরে গিয়ে মাইন্ডসেট চেঞ্জ করে ঢুকছো, আমি যা লিখেছি ভুল লিখেছি, আমাকে কাটতে হবে, নিজের খাতা থেকে কাটতে হবে, মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, তখন দুনিয়ার সব ভুল তোমার চোখে উঠতে শুরু করে। আরে এইখানটা এত ফালতু ভুল করেছি, এটাতে তো ফালতু ভুল করেছি, চেঞ্জ করে এখানটা ইউনিটটাই লিখতে ভুলে গেছি, ইউনিটটা লিখি লাস্টে। এগুলো সিলি মিস্টেক এখন 0 বসিয়ে দিত। আরে এই ব্যালেন্সিংটা তো ভুল মনে হচ্ছে। সবসময় মাইন্ডসেটটাকে লাস্ট 10 মিনিটের চেষ্টা করবে, রিভিশনের আগে যদি রিভিশনের টাইম পাও তাহলে মাইন্ডসেটটাকে এইভাবে চেঞ্জ করে যে আমি এখন ভুল ধরতে ঢুকছি না, ঠিক ধরতে ঢুকছি। ক্লিয়ার? ঠিক আছে, দ্যাট ইজ অল অ্যাবাউট এক্সামিনেশন। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স। কেমন লাগলো বলা আছে, কে কে নতুন কি শিখলে, ভালো লেগেছে? যা যা শিখলে ওটা অ্যাপ্লাই করো। রাহিন, হ্যাঁ স্যার। ঠিকঠাক বুঝেছিস? যা যা ডিসকাস করলাম হ্যাঁ স্যার। মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। বেশ, তো সেগুলো যতটা সম্ভব হয় ফলো করার চেষ্টা করিস, আমাদেরকে বলা থাকলে ফলো করার চেষ্টা করতে। চলো তাহলে আজকের মতন প্যাক আপ করছি, নেক্সট সেশনটা তোমাদের লাস্ট সেশন থাকছে যেখানে আমরা ডিস্ট্রাকশন হ্যান্ডেল করাটা শিখবো। তো সেম টাইমে আমাদের দেখা হচ্ছে নেক্সট সানডে, ঠিক আছে? তোমাদের সেশনগুলো